লন্ডন শহরের বুকে রাতের নিঃশব্দ প্রহর কাটিয়ে সবে পূর্ব আকাশে রক্তরাঙা সূর্যের লালচে মুখটা উকি দিয়েছে। রাজপথের ধুলো উড়িয়ে এক কালো পোশাক পরিহিত অশ্বারোহী একটি কালো তেজিয়ান ঘোড়ার পিঠে চেপে হাওয়ার বেগে ছুটে আসছে দি টাওয়ার অফ লন্ডনের রাজভবনের দিকে। তার মুখটি কালো কাপড় দিয়ে ঢাকা, তার পরনে লেদারের কালো জ্যাকেট এবং নীল রঙের প্যান্ট। কোমর বন্ধনী থেকে ঝুলছে একটি খাপবন্দি তলোয়ার। তার পায়ে পরে থাকা চামড়ার জুতো, হাতে ধরে থাকা চাবুকটা একবার সপাটে চালিয়ে দিল সে ঘোড়ার পেট লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে চিহি চিহি ডাক ছেড়ে ভোর রাতের শিশির বিন্দু গায়ে মেখে কালো ঘোড়াটা তার চলার গতি আরও দ্রুত থেকে দ্রুততর করে তুলল। রাজভবনে তখন সবেমাত্র রাতের প্রহরীর দল সারা রাত পাহারা দিয়ে সকলের দায়িত্বরত প্রহরীদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে একে একে টাওয়ার ছেড়ে বাইরে বেরিয়ে লন্ডনের পানশালার দিকে এগিয়ে চলেছে। এইবার খানিক মদ্যপান আর তারপর একটা লম্বা ঘুম। রাতের ক্লান্তি কাটাতে ব্র্যান্ডের জুড়ি মেলা ভার। একে একে সকলে বেরিয়ে যেতেই টাওয়ার অফ লন্ডনের সামনে উপস্থিত হলো সেই অশ্বারোহী যুবক। ঘোর থেকে নেমে দাঁড়াতেই গেটের সামনে দাঁড়ানো সশস্ত্র প্রহরীদের মধ্যে একজন এগিয়ে এলো তার দিকে। গম্ভীর গলায় প্রশ্ন করল, কে তুমি? এখানে কার সাথে দেখা করতে এসেছো? আমি ওয়েস্টমিনিস্টার শহর থেকে লর্ড হ্যামিংটনের সাক্ষাৎ দর্শনে এসেছি। আমি একজন সামান্য বার্তাবাহক মাত্র। ওয়েস্টমিনিস্টারের মার্শাল জেমস কার্টার আমায় একটি বিশেষ চিঠি দিয়ে লর্ড হ্যামিংটনের কাছে পাঠিয়েছেন। ওনার কাছে যদি আমায় একটিবার নিয়ে চলেন তাহলে এই চিঠিটা আমি ওনার হাতে দিয়ে নিশ্চিন্ত হই, কারণ এটি একটি হাইলি কনফিডেন্সিয়াল চিঠি। আমি সারাটা রাত ঘোড়া চালিয়ে এতটা পথ পাড়ি দিয়েছি। সে না হয় বুঝলাম, তোমার নামটা কি? হ্যালো, আমি রিচার্ড, মার্শাল জেমস কার্টারের এক বিশ্বস্ত সেবক মাত্র। কিন্তু তোমার দিকে তো ঠিক দুগুদ বলে ঠাউর হচ্ছে না বাপু। কই দেখি চিঠিটা দেখি। গার্ড সাহেব, আমি তো আগেই বলেছি এই চিঠিটা আমি একমাত্র ওনার হাতে দিয়েই নিশ্চিন্ত বোধ করতে পারি। আপনি তো জানেনই বর্তমানে লন্ডনের রাজনৈতিক অবস্থা কেমন। ওইদিকে যে ফ্রস্ট্র্যাক ফিরে এসেছে সে খবর রাখেন? ফ্রস্ট্র্যাক মানে সেই দুর্দান্ত খুনি যে একের পর এক শহরের বিখ্যাত মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করে চলেছে? আগে হ্যাঁ গার্ড সাহেব, আমাদের ওয়েস্টমিনিস্টার শহরের মেয়র লর্ড হ্যামিংটনের সাহায্য প্রার্থী। দিনে দিনে এই শহরের যা হাল হয়ে উঠছে তাতে সাধারণ মানুষ আর সন্ধ্যা নামলে বাড়ির বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা আমিও শুনেছি। কিন্তু রিচার্ড, তোমায় যেখানে অপেক্ষা করতে হবে, লর্ড হ্যামিংটন যে এখন প্রাতরাশ করছেন, তুমি বরং আরও খানিক সময় অপেক্ষা করো। পারলে শহরে পানশালা থেকেও ঘুরে আসতে পারো। না গার্ড সাহেব, আমার আর কোথাও যাওয়ার অনুমতি নেই। আপনি যদি দয়া করে ওনাকে আমার আসার খবর দেন তাহলেই আমি বিশেষভাবে উপকৃত হব। বেশ, তুমি দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখছি। একজন গার্ড টাওয়ারের দরজা খুলে ভেতরে চলে যেতেই এইবার রিচার্ড দ্বিতীয় গার্ডের কাছে এগিয়ে গেল। সে প্রশ্ন করল, আচ্ছা, লর্ড কি প্রতিদিন ঠিক এই সময়ই প্রাতরাশ করেন? তোমার এই কথা জানার কি খুব বিশেষ প্রয়োজন রয়েছে ছোকরা? নিজের কাজ করতে এসেছো, সেটাই করো। আহা, চড়ছেন কেন গার্ড সাহেব? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। আসলে এখন তো হিসেব মতো ভোর রাত, সূর্যের আলো সেভাবে এখনো ফোটে না। এত সকালে উনি ব্রেকফাস্ট করেন শুনে বেশ অবাকই হয়েছিলাম আর কি। আচ্ছা, আপনি কি শুনেছেন ফ্রস্ট্র্যাক আবারও লন্ডনে ফিরে এসেছে? তাতে আমার কি ছোকরা? ও আসুক ছায় চুলোয় যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়াও টাওয়ারের পাহারা খুবই কড়া।
লর্ড হেমিংটনকে সেই খুনি ছুঁতেও পারবে না, বুঝলে? কথাটা শুনে বার্তাবাহক রিচার্ডের মুখে একটা রহস্যময় হাসির রেখা খেলে গেল। সে খানিকটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, সে যা বলেছেন। লন্ডন শহরের সবচেয়ে বড় মেয়র লর্ড হ্যামিংটনের প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় বটে। আচ্ছা, এই টাওয়ারের প্রতিটি তলায় কি গার্ড মজুদ রয়েছে? তোমার এত প্রশ্ন কিসের হে ছোকরা? দেখতেই তো পাচ্ছ সব একটা শিফট শেষ হয়েছে আর একটা শুরু হচ্ছে। গার্ডের স্থানান্তরণের কাজ এখনো চলছে। খানিকক্ষণের মধ্যেই এখানকার প্রতিরক্ষীরা আবারও নিজের জায়গায় ফিরে যাবে। আচ্ছা, আপনাদের বুঝি ভোর রাতে শিফট শেষ হয়? কারণ আমাদের রাজভবনে কিন্তু একটা শিফট শেষ হওয়ার পরেই ওখানে সকালে যারা গার্ড দেবেন তারা নিজেদের প্রস্তুতি পর্ব সেরে নিয়ে আগে থেকেই হাজিরা দেন। এখানেও সেই একই নিয়ম। যাই হোক, তোমার এত খবরে কি দরকার? আরে বিষয়টি আর কিছুই নয়, আমাদের মেয়র যে লর্ডের ব্যাপারে বিশেষ চিন্তিত। ফিকফিক করে খানিক হেসে নিয়ে গার্ড বলে উঠল, তোমাদের মেয়র মানে ওয়েস্টমিনস্টারের মেয়র, মানে ওই ফ্রগ ব্রাউনি সাহেব তো? একটা পিএড মোটা থলথলে শরীরের বুড়ো, ওর আবার প্রাণের ভয় কিসের? এমনিতেই অকমার ঢেকি, এখানে বসে তো সবই খবর পাই। শুনেছি সম্প্রতি নাকি ক্যাসিনোতে গিয়ে প্রায় 20,000 পাউন্ড জুয়ায় হেরে এসেছেন। ইদানিং নাকি এবারে ওয়েস্টমিনস্টারের শহরে পতিতালয়ে যাতায়াত শুরু করেছেন। তা হঠাৎ ওই ওয়েস্টমিনস্টার শহরে আর্মির মার্শাল জেমস কার্টার ওই বুড়োটার নিরাপত্তা নিশ্চিত করতে লর্ডের কাছে অনুরোধপত্র নিয়ে তোমাকে পাঠিয়েছেন বুঝি? তা দেখি একবার চিঠিটা। দেখি সেখানে সরকারি সিলমোহর লাগানো রয়েছে নাকি। তাছাড়া কেন জানি না তোমাকে দেখেই বড় সন্দেহ জাগছে মনে। দ্বিতীয় গার্ডের কথা শুনে এইবার রিচার্ড আরো খানিকটা সামনে এগিয়ে এসে বলল, অনেক ধন্যবাদ ভাই তোমায়, অনেক অনেক ধন্যবাদ আমায় এতগুলো তথ্য দেওয়ার জন্য। মানে? মুহূর্তের মধ্যে কোমরের খাপ থেকে তলোয়ারটা বার করে বিদ্যুৎ গতিতে গার্ডের গলায় ঠেকিয়ে সে বিড়বিড় করে বলে উঠল, মানেটা এটাই যে তুমি বড্ড বোকা, আর তোমার ওই গার্ড সঙ্গীটি আরোই বোকা। এইভাবে মাত্র একজনের ভরসায় কি মূল ফটক ছেড়ে ভেতরে যায়? মার্শাল জেমসের নাম শুনে সম্ভ্রম জাগে মনে। আহা, কি নিদারুণ ব্যক্তিত্বের অধিকারী তিনি। লন্ডন আর্মির এক দক্ষ সেনানায়ক, আর সেখানে কিনা এত বড় রাজভবনে গার্ডের শিফট শেষ হয়ে যাওয়ার পর কোনো ব্যাকআপ প্ল্যান না রেখেই গার্ড বদলে দেওয়া হয়। ছি ছি, এই কারণেই তো ফ্রস্ট্র্যাক একের পর এক শহরের গণ্যমান্য মানুষদের হত্যা করে নির্বিবাদে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। গার্ড সাহেব, এইবার তোমায় যে আমার ভীষণ প্রয়োজন। আর বিশেষ কিছু বলার সময় পেল না সে। তার হাতে ধরে রাখা তলোয়ারের তীক্ষ্ণ ধারালো দিকটা সমূলে তার বুক বরাবর গেঁথে গিয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরল সে। দি টাওয়ার অফ লন্ডনের বিশাল রাজভবনটি একটি পাথরের দুর্গ বিশেষ, যার প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন ভাগ। যেমন কোনোটা লর্ডের শোয়ার ঘর, কোনোটাতে বিশেষ অতিথি থাকার জন্য বরাদ্দ করা হয়েছে, কোনোটায় আবার দেশের আইনি ব্যবস্থা সংক্রান্ত সকল দলিল দস্তাবেজ মজুদ রয়েছে। লন্ডন টাওয়ারকে ঘিরে রয়েছে একটি অগভীর পরিখা। হাতে দুটি আঙুল মুখের সামনে চোঙার মতো করে ধরে একটা তীক্ষ্ণ শব্দ করে শীষ দিয়ে উঠল সে। ঘোড়াটা 2 পা তুলে একটা বিকট শব্দ ছেড়ে ছুটে এলো তার দিকে। সে জানে এরপর তাকে কি করতে হবে। যেই কাজ এতগুলো বছর ধরে সে বারবার করে এসেছে, যার জন্য তার মালিক তাকে দিন রাত ট্রেনিং দিয়ে দিয়ে পোক্ত করে তুলেছে, যার বুকে রয়েছে অসীম সাহস এবং মালিকের প্রতি তীব্র আনুগত্য।
গার্ড সাহেবের শরীর থেকে তার পোশাক খুলে নিল সে। এদিক সেদিক একবার দেখে নিয়ে সে দুর্গের আড়ালে গিয়ে নিজের পোশাক খুলে গার্ডের শরীরে পরিয়ে দিল এবং গার্ডের পোশাক সে নিজে পরে নিল। গার্ডের শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। ক্ষতস্থানে একটা কালো কাপড় শক্ত করে বেঁধে দিল সে, যাতে রক্ত পড়া বন্ধ করতে পারে। গার্ডের হাত এবং পা দুটি ঘোড়ার গলা এবং পেটের সাথে বেঁধে দিল, যাতে মাঝপথে গার্ডের শরীরটা মাটিতে পড়ে না যায়। এরপর ঘোড়ার পিঠে চাপড় মারতেই সে গার্ডকে নিয়ে ছুটে চলল শহরের শেষ প্রান্তে। মুখে কালো কাপড়টা সরাতেই দেখা গেল তার সারা মুখ দাড়ি গোফের জঙ্গলে ঢাকা। এইবার সে জুতোর ভেতর থেকে একটা হলুদ ছোট্ট পুটুলিতে জড়ানো কিছু একটা বের করল। সেখানে দেখা যাচ্ছে কেউ যেন পুটুলিটার ভেতর নড়াচড়া করছে। কাপড়ের ছোট্ট পুটুলির মুখটা খুলে দিতেই একটা কালো বিষাক্ত কাঁকড়া বিছে তার শক্ত দাঁড়াটা দুইবার খটখট শব্দ করে নাড়িয়ে নিয়ে ধীরে ধীরে তার হাত বেয়ে ওপরের দিকে উঠে গেল। এরপর সে পকেট থেকে চিঠিটা বার করে তার খামটা খুলতে আজ্ঞাবহ দাসের মতো সুরসুর করে সিধিয়ে গেল সেই খামের ভেতর। এরপর আরেকটা পকেট থেকে গদের আঠার শিশিটা বার করে খামের মুখটা আবারও ভালোভাবে আটকে দিল। ততক্ষণে পূর্ব আকাশে আরো খানিকটা ফর্সা হয়ে এসেছে। দুর্গের গায়ে আলো পড়ে চকচক করে উঠল যেন। দি টাওয়ার অফ লন্ডনের এই সুবিস্তৃত দুর্গটির একটি অংশ জুড়ে কয়েকদিনের জন্য জেলও রয়েছে। এতক্ষণে শোনা গেল প্রথম গার্ডের পায়ের শব্দ। সে ফিরে আসছে। মুহূর্তের মধ্যে রিচার্ড আগের গার্ডের জায়গায় ফিরে গিয়ে মুখে জড়িয়ে নিল কাপড়টা। ঘোড়াটা খানিক আগেই পথের ধুলো উড়িয়ে ফিরে গিয়েছে, তাই বাতাসে এখনো ভাসমান ধূলিকণায় সৃষ্টি হয়েছে ধুলোর ঝড়। প্রথম গার্ডটি ফিরে এসে দ্বিতীয় গার্ডকে জিজ্ঞেস করল, লর্ড ওকে ভেতরে আসতে বলছে। কোথায় সে? তাকে তো এখানেই অপেক্ষা করতে বলে গিয়েছিলাম। চলে গিয়েছে। খানিক আগেই আমার হাতে চিঠিটা দিয়ে সে বলল যে তার দেরি হয়ে যাচ্ছে। তাকে ফিরে গিয়ে মার্শাল জেমসের কাছে রিপোর্টিং করতে হবে যে চিঠিটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। ও আমাকেই সেটা দিয়ে আসতে বলল। ও, এমন দায়িত্ব কর্তবিন্দু তা আগে দেখিনি বাপু। যাকে, কিন্তু তুমি মুখটা ঢেকে রেখেছো কেন? আহা, দেখছো না ঘোড়ার খুঁড়ে ধুলো উড়ে যাচ্ছে, তাই এই অবস্থা। আমার কাল থেকে আবার শরীরটা বিশেষ ভালো নেই কিনা, তাই মুখে কাপড় চাপা দিয়েছি। সে যাকে, তুমি বরং পাহারা দাও, আমি গিয়ে লর্ডকে এই চিঠিটা দিয়ে আসি। পকেট থেকে একটা চিঠি বার করে তার সামনে মেলে ধরল সে। চিঠির ওপরে সরকারি শিলমোহর দেওয়া রয়েছে, তাই সন্দেহের কোনো অবকাশ নেই। প্রথম গার্ড বলে উঠল, ঠিক আছে, যাও, উনি নিজের ঘরেই আছেন। তবে এই যে ফ্রস্টটাকের ব্যাপারটা কি সত্যি? আমি তো এখন এই ব্যাপারে তেমন কিছু শুনিনি বাপু। শেষবার লন্ডন টাইমস খবর কাগজে পড়েছিলাম যে সেই খুনি নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফের হাতে গুলিবিদ্ধ হয়ে টেমস নদীর জলে ঝাঁপ দিয়েছিল এবং নদীর স্রোতে তলিয়ে গিয়েছিল। এরপরেও লন্ডনের পুলিশ অনেক খুঁজেছে তাকে, জলে ডুবুরি নামিয়েও দেখা হয়েছে, কিন্তু তার লাশও পাওয়া যায়নি। এদিকেও ওয়েস্টমিনস্টার শহর থেকে এই দূতের আগমন। বলি, ব্যাপারটা কি বুঝতে পারলে? ঠোঁট উল্টে দ্বিতীয় গার্ড অর্থাৎ রিচার্ড একটা অদ্ভুত খসখসে গলায় কাশতে কাশতে বলে উঠল, এই ধুলো আমার একদম সহ্য হয় না। যাকে, মনে হয় ওখানকার মেয়র লর্ড ফক ব্রাউনির জীবনের আশঙ্কা রয়েছে।
তাই মার্শাল জেমসের কাছ থেকে উনি অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা বাহিনীর সংখ্যা বাড়াতেই উনি হয়তো লর্ডের কাছে সাহায্য প্রার্থনা করেছেন, যতদূর বুঝতে পারলাম। তোমার গলাটা বড় অদ্ভুত শোনাচ্ছে, বলে উঠল প্রথম গার্ডটি। ওই যে বললাম না, ধুলোয় আমার কাশি শুরু হয়ে যায়। যাকে আমি যাই, গিয়ে চিঠিটা দিয়ে আসি বরং। দ্বিতীয় গার্ড অর্থাৎ দ্বিতীয় গার্ডের ছদ্মবেশে রিচার্ড ধীরে ধীরে এগিয়ে গেল দুর্গের ভেতরে। তার পোশাক থেকে টাওয়ার অফ লন্ডনের রাজভবনের দুর্গের গার্ডগুলো তেমন একটা সন্দেহ করল না বটে, তবে আর চোখে একবার চেয়ে দেখল তার দিকে। লর্ডের ঘরের সামনে এসে দরজায় দুইবার টোকা মারল রিচার্ড। লর্ড হ্যামিংটন সাহেব তখন বিভিন্ন আইনি কাগজপত্র সংক্রান্ত ফাইলগুলো একের পর এক পাতা উল্টে দেখে চলেছিলেন। যখন যেখানে প্রয়োজন সেখানে সাইন করছিলেন। দরজায় কান পেতে তিনি টোকা মারার শব্দ শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। গলা খাকারি দিয়ে বলে উঠলেন, কামেন। দরজা ঠেলে ঘরে ঢুকল রিচার্ড। তাকে দেখে বোঝার উপায় নেই মোটেই যে সে এখানকার গার্ড নয়। এরপর কোমরটা খানিক সামনের দিকে ঝুঁকিয়ে একটা হাতের কোনোই ভাঁজ করে অভিবাদনের ভঙ্গিমায় বলে উঠল, গুড মর্নিং লর্ড, একটি চিঠি রয়েছে আপনার জন্য। গুড মর্নিং। হ্যাঁ, আমায় আগেই জানানো হয়েছে এই বিষয়ে, কিন্তু সেই দূত নিজে না এসে তোমায় কেন পাঠালো? আমি তো তাকে আসার অনুমতি আগেই দিয়েছিলাম। ওর তাড়া ছিল, তাই চলে গিয়েছে লর্ড। আসলে ওকে সঠিক সময় মার্শালের কাছে রিপোর্টিং করতে হবে, সেই কারণে। তা বেশ বেশ, কই দেখি চিঠিটা। হাত বাড়িয়ে গার্ডের ছদ্মবেশে থাকা রিচার্ড চিঠিটা এগিয়ে দিতেই তিনি তাকে বললেন, ঠিক আছে, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। আমার কোনো প্রয়োজন হলে বা সময় হলে আমি তোমায় ডেকে নেব। মাথাটা ঝুঁকিয়ে আবারও অভিবাদন জানিয়ে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তার মুখে ফুটে উঠল এক কুটিল হাসির রেখা। লর্ড হ্যামিংটন খামের মুখটা খুলতেই সেই কালো কাঁকড়া বিছে এক লাফে বেরিয়ে এসে তার হাতে বিষ ঢেলে দিল। লর্ড আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়তেই সেই বিছে চার পায়ে ভর করে দেওয়ালের ওপর উঠে গেল। খোলা জানলা দিয়ে সে কার্নিস ধরে ধীরে ধীরে বাইরে গেল। ধীরে ধীরে রিচার্ড এসে হাজির হয়েছে দুর্গের পরিখার ঠিক সামনে। নিচে দেখা যাচ্ছে গভীর খাল। কাঁকড়া বিছেটা রিচার্ডের কাছে গিয়ে পা বেয়ে তার কাঁধের ওপর এসে বসে পড়ল। রিচার্ড তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কাজটা ভালোভাবেই সম্পন্ন করেছো তুমি। আমার দীর্ঘ ট্রেনিং তাহলে কাজে এসেছে। এখনো যে অনেক কাজ বাকি রয়ে গিয়েছে বন্ধু, এটা তো সবে শুরু। এরপর সে দুহাত দুদিকে ছড়িয়ে পাখির মতো ভাসতে ভাসতে বাতাস কেটে জলে ঝাঁপ দিল। একটা ঝপাং করে শব্দ হলো শুধু। এদিকে ঘরের মেঝেতে যন্ত্রণায় ছটফট করতে থাকা লর্ডের হাতে ধরা খাম থেকে একটি চিঠি পড়েছে ঠিক তার কোটর থেকে ঠেলে বেরিয়ে আসা চোখের ওপরে। তাতে শরীরের জমাট বাঁধা কালো রক্ত দিয়ে কয়েকটা কথা লেখা রয়েছে। তাতে লেখা রয়েছে, ডিয়ার হ্যামিংটন, আপনাকে জানাই রক্তিম মৃত্যুর আগাম শুভেচ্ছা। কথা দিয়েছিলাম আমি তাকে যে তার সম্মান যারা নষ্ট করেছে, যারা এক পবিত্র নারীকে বেআবরু করতে একবারও ভেবে দেখেনি, আমি এক এক করে সকলকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেব। আমার নিজের হাতেও বেশি সময় বেঁচে নেই, তবুও শেষ মরণ কামড়টা দিয়ে তবেই বিদায় নেব। তোমার সাথে যারা যারা যুক্ত ছিল তাদের এক এক করে পরপারে পাঠিয়েছি। এইবার তোমার পালা সাঙ্গ করে আমি ফগ ব্রাউনি তোমাদের ওই মোটা থলথলে শরীরের বুড়ো মেয়ারকে শেষ করে তবেই আমার শান্তি।
আমায় ধরা এতটাও সোজা নয়। আমি জানি এরপর ইনকোয়ারি বসবে। হয়তো ওই বুড়োটার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। কিন্তু ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো আমার দীর্ঘদিনের অভ্যেস। পারলে আমায় আটকে দেখান। ইতি, আপনাদের সকলের প্রিয় ফ্রস্ট্র্যাক। ফ্রস্ট্র্যাক নামটা শুনে যেন আঁতকে উঠলাম আমি। ইতিপূর্বে তার ব্যাপারে লন্ডন টাইমসে বেশ কিছু খবর পড়েছি। লন্ডন শহরে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে যেমন উইলস কপারসন, যিনি একজন বিখ্যাত ক্যাসিনোর মালিক, পিটার হিগস, যার লন্ডন শহরে বিরাট কাপড়ের ব্যবসা রয়েছে, আর আজ আমাদেরই শহরের মেয়র লর্ড হ্যামিংটন। তারই নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে বন্ধ ঘরে হত্যা করল ফ্রস্ট্র্যাক। এও যে অবিশ্বাস্য ঘটনা বটে। শার্লক তার ঠোঁটে গুঁজে রাখা জ্বলন্ত চুরুটে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললে, ওয়াটসন, চিঠিটা আজই ডাকযোগে আমার কাছে এসে পৌঁছেছে। বিষয়টি ভীষণ কনফিডেন্সিয়াল। এখনো পর্যন্ত খবরের কাগজের অফিসে এই খবরটি পৌঁছায়নি যে আমাদের লর্ড আর বেঁচে নেই। নাহলে রাজনৈতিক মহল উতাল হয়ে উঠবে। তাছাড়া লন্ডনের সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাই স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাকডোনাল্ড কাল মার্ডার স্পট থেকে এই চিঠিটা আমাকে পাঠিয়েছেন। বিষয়টি যতক্ষণ গোপন রয়েছে তার মধ্যেই আমাদের আসল খুনিকে ধরতে হবে। তবে ব্যাপারটা এতটাও সহজ নয় ওয়াটসন। শার্লক, ফরেনসিক রিপোর্ট কি বলছে? ওয়েল মাই ডিয়ার ওয়াটসন, বন্ধ ঘরে লর্ডকে ঠান্ডা মাথায় খুন করে গেল। এতগুলো প্রহরীদের সামনে সকলের চোখে ধুলো দিয়ে এই কাজ করাটা একমাত্র প্রফেশনাল কিলারের পক্ষেই সম্ভব। তবে যতদূর চিঠিটা পড়ে মনে হলো, ব্যক্তিটির এতগুলো খুনের সাথে জড়িত থাকার পেছনে কোনো ব্যক্তিগত আক্রোশ রয়েছে। চিঠিতে স্পষ্টভাবে কোনো নারীর প্রতি হওয়া অন্যায়ের কথা লেখা রয়েছে। কে সেই নারী যার জন্য ফ্রস্ট্র্যাক পর 3টে খুন করে বসল? এবং খোলা চিঠিতে স্কটল্যান্ড ইয়ার্ডকে চ্যালেঞ্জ ছুঁড়েছে যে সে ওয়েস্টমিনিস্টার শহরের মেয়র ফক ব্রাউনিকেও মেরে ফেলতে চলেছে। এমন খুনি যার নিজের প্রাণের কোনো ভয় নেই, সে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং হিংস্র বটে। চিঠির দিকে তাকিয়ে দেখো তো ওয়াটসন, কি মনে হচ্ছে? আমি চিঠিটা হাতে নিয়ে দেখতেই বুঝতে পারলাম চিঠির উপর লেখা কথাগুলো জমাট বাঁধা কালচে রক্তের দাগ ছাড়া আর কিছুই নয়। আমি শার্লককে উদ্দেশ্য করে বললাম, এ তো রক্ত। রক্ত দিয়ে লেখা সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু সেই রক্তটা কি খুনির না অন্য কারোর? তার জন্য তো শার্লক খুনির রক্তের স্যাম্পেল জোগাড় করে এই রক্তের সাথে মিলিয়ে দেখতে হবে। তাকে হাতে না পাওয়া অবধি তা সেটা জানা সম্ভব নয় মোটেই। ঠিকই বলেছ তুমি ওয়াটসন। তবে রক্তের কচকচানিতে না গিয়ে এবার মূল কথায় ফিরে আসি বরং। একে তো আমি আমার ল্যাবে পরীক্ষা করেই নেব, কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো গার্ডের চোখে সে ধুলো দিল কিভাবে? তাছাড়া এই দেখো সেই ফরেন্সিক রিপোর্ট যা শেরিফ ম্যাকডোনাল্ড আমায় এই চিঠির সাথেই পাঠিয়েছিলেন। এতে কি লেখা আছে তুমি নিজেই দেখো। শার্লকের হাত থেকে ফরেন্সিক রিপোর্টটি হাতে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে বিষাক্ত পোকার দংশনে মৃত্যু হয়েছে লর্ড হ্যামিংটনের। মৃত্যুর সময়কালের তার চোখ দুটো কড়িকাঠের দিকে স্থির ছিল। তার সারা শরীর নীল বর্ণ ধারণ করেছিল। কেসটা খুব সহজেই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যেত যদি না দুটি ঘটনা ঘটত। দুটো ঘটনার মধ্যে একটা তো এই চিঠি, যা স্পষ্টতই জানান দিচ্ছে খুনিকে এবং কি তার উদ্দেশ্য। কিন্তু দ্বিতীয় ঘটনা কি শার্লক? স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে ওখানকার সমস্ত স্টাফদের কাছ থেকেই জিজ্ঞাসাবাদ করে সে জানতে পেরেছে ভোর রাতের দিকে যখন শিফট শেষ হয় তখন সকাল থেকে দুপুর অবধি যারা পাহারায় থাকবে তারা একে একে নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় এক ব্যক্তি সেখানে আসেন ওয়েস্টমিনস্টারের মেয়রের কাছ থেকে। মূল ফটকের সামনে দাঁড়ানো গার্ডদের উদ্দেশ্য করে বলা হয় যে সে নাকি লন্ডন আর্মির মার্শাল জেমস কার্টারের কাছ থেকে বার্তা নিয়ে এসেছে। উনি নিজেও বেশ চিন্তিত বটে, তবে সাহায্য চেয়ে এমন কোনো বার্তা তিনি লর্ডের কাছে মোটেই পাঠাননি, কারণ লন্ডনের আর্মি যথেষ্ট বলশালী
যদিও ওয়েস্টমিনস্টারের মেয়রের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে লর্ডের অনুমতিপত্রতে হস্তাক্ষর করার প্রয়োজন রয়েছে বটে। ব্যক্তিটি নিজেকে কার্টারের চিঠির বার্তাবাহক বলে পরিচয় দিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো ওয়াটসন? ফ্রস্ট্র্যাককে আজ পর্যন্ত নিজের চোখে কেউ দেখেনি, তাই তাকে কেমন দেখতে সেটা কেউ জানে না। গেটে দুজন গার্ড ছিল। প্রথমজন লর্ডের থেকে অনুমতি নিয়ে ভিতরে গিয়েছিল যখন দ্বিতীয় গার্ড সেখানে মজুদ ছিল। সে ফিরে এসে জানতে পারে যে লোকটা ইতিমধ্যে দ্বিতীয় গার্ডের হাতে চিঠি দিয়ে চলে গেছে। এরপর দ্বিতীয় গার্ড লর্ডের কাছে গিয়ে সেই চিঠি দেয়। চিঠির বক্তব্য তোমার সামনে স্পষ্ট। বাকি রইল ওই বিষাক্ত পোকা। আমি স্পটে যাইনি, কিন্তু এভিডেন্স যা বলছে এবং সকলের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুঝতে পারলাম ওই চিঠির সাথে এই বিষাক্ত পোকার কামড়ের বিষয়টি জড়িয়ে রয়েছে। আচ্ছা, এই ঘটনায় ওই দ্বিতীয় গার্ডের বক্তব্য কি ছিল শার্লক? সেটা আরও বেশি মজাদার বিষয় ওয়াটসন, কারণ এই ঘটনার পর ওই দ্বিতীয় গার্ডকে আর সেখানে খুঁজেই পাওয়া যায়নি। এইবার পুরোপুরি সন্দেহ এসে পড়েছে তার উপরে। এদিকে সে প্রায় অনেকগুলো বছর ধরেই দি টাওয়ার অফ লন্ডনের গার্ডের চাকরিতে বহাল ছিল। তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই। তাহলে ব্যাপারটা কতটা গোলমেলে বুঝতে পারছো নিশ্চয়ই। ওই দূতের আশা এবং হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, অমন একটি চিঠি যার উপরে আবার সরকারি সিলমোহর দেওয়া, এরপর সেই গার্ডের ওই চিঠি নিয়ে যাওয়া এবং লর্ডের মৃত্যু, অতঃপর ওই গার্ডের নিরুদ্দেশ হওয়া, সমস্ত বিষয় বড্ড জটিল ওয়াটসন, বড্ড জটিল। তার মধ্যে এই চিঠি। শুনেছি যে ওই দ্বিতীয় গার্ডের নাম ছিল লুইস আলফেস্টার। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে বারবার হেনস্থা করা হচ্ছে, সেটাই স্বাভাবিক। অথচ ওনার স্ত্রী বারবার বলে চলেছেন যে ওনার স্বামী ঘরে ফিরেই আসেননি এবং ওনার সাথে কোনো যোগাযোগ করেননি। তাহলে ব্যাপারটা ঠিক কী দাঁড়ালো? একটি মেয়ে যার সম্ভ্রম নষ্ট করার জন্য এই ফ্রস্ট্র্যাক পরপর 3টে খুন করল। এক, উইলস কপারসন, যিনি একজন বিখ্যাত ক্যাসিনোর মালিক। পিটার হেগস, যার লন্ডন শহরে বিরাট কাপড়ের ব্যবসা রয়েছে। আর আজ আমাদেরই শহরের মেয়র লর্ড হ্যামিংটন। এই 3জন কোনো না কোনোভাবে ওই অজানা অচেনা নারীর সাথে ঘটা কোনো অন্যায়ের সাথে জড়িত। পড়ে রইল একজন, ওয়েস্টমিনস্টার শহরের মেয়র ফক ব্রাউনি। শুনেছি বড়ই উচ্চাকাঙ্ক্ষী তিনি। তার জীবনযাত্রা শৃঙ্খলাবদ্ধ নয় মোটেই। এখন তিনিই ওই খুনির টার্গেট। ওয়াটসন, তোমার কি আজ কোনো কাজ বাকি রয়ে গিয়েছে? কেন বলো তো? আমার সকালে রুগী দেখা হয়ে গিয়েছে, বিকেলেও চেম্বার খোলার কথা রয়েছে। তবে তোমার যদি অন্য কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে বাতিল করতেই হবে। হ্যাঁ, আমাদের এক্ষুনি একবার রাজভবন মানে লন্ডন টাওয়ারের ওই দুর্গে যেতে হবে। লর্ডের এখনও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। তাকে কাঁচের বাক্সবন্দি কফিনে রাখা হয়েছে আপাতত। খবরটা এখনো বাইরে যায়নি, কিন্তু গেলে কি হবে বুঝতে পারছো ওয়াটসন? দেশে বিদ্রোহ লেগে যাবে রীতিমতো। তাই আর দেরি না করে এই বেলা চলো বেরিয়ে পড়ি। তড়িঘড়ি প্রস্তুতি নিয়ে গায়ের ওভারকোটটা চাপিয়ে রাস্তায় বেরোতেই যাব, ঠিক তক্ষুনি চোখে পড়ল রাস্তার ওই প্রান্ত থেকে এক বছর 30-এর মহিলা হন্তদন্ত হয়ে এদিকেই এগিয়ে আসছেন। তার মাথার এক ঢাল সোনালি চুল কোমর ছাপিয়ে নেমেছে, পরনে একটি সাদা গাউন এবং তার উপরে কোঁকড়ানো একটি হাউস কোট। সম্ভবত তিনি এতটাই ব্যস্ত যে পোশাক পরিবর্তনের সময়টুকুও পাননি। তার সুন্দর ফর্সা মুখে লেগে রয়েছে রাত্রি জাগরণের ক্লান্তি। তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে এসে কোনো রকম ভূমিকা না করেই প্রথমেই জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে মিস্টার শার্লক হোমস কে? শার্লক মুচকি হেসে খানিক রসিকতার সুরেই বললেন, ওই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি শার্লক হোমস। বলুন, আপনার আমার এই বন্ধুকে কিসের প্রয়োজন মিস? মিসেস আলফেস্টার। আমি রাজভবন মানে টাওয়ার অফ লন্ডনের গার্ড লুইস আলফেস্টারের স্ত্রী। লুইস? আপনি ওনার স্ত্রী? শুনেছি ইতিমধ্যে আপনাকে আপনার স্বামীর জন্য অনেকবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। আপনি কি আমায় কিছু বলতে চান? শার্লকের তরফ থেকে যখনই কোনো নাটকের খসড়া তৈরি করা হয় তার নিঃসন্দেহে কোনো না কোনো কারণ থাকে। এর আগেও বহুবার শার্লককে নানান কৌশল অবলম্বন করতে দেখেছি। তাছাড়া সে আমায় কেনই বা শার্লক হোমস বলে পরিচয় দিল সেটা জিজ্ঞেস করার মতো সময় কিংবা পরিস্থিতি কোনোটাই আমার কাছে নেই। তাই অগত্যা শার্লকের ভূমিকা পালন করা ছাড়া উপায়ও নেই।
আমি আর চোখে একবার শার্লকের দিকে কঠিন দৃষ্টিতে চাইলাম। দেখলাম সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এরপর আমার কাঁধে হাত রেখে মিসেস অ্যালফেস্টারকে উদ্দেশ্য করে বলল, বলুন, আপনি যা যা জানেন সব খুলে বলুন, না হলে আপনাকে সাহায্য করব কি করে। তবে তার আগে বলুন, আপনি ব্রেকফাস্ট সেরে বেরিয়েছেন তো? না, মানে আসলে কাল থেকে যা সব চলছে, সারা রাত ঠিকভাবে ঘুমাতে পারিনি। এদিকে যে স্বামী কাল সকাল থেকে মিসিং, তার উপরে এমন এক খুনের অ্যালিগেশন। এরপর শার্লকের দিকে চেয়ে সেই স্বর্ণকেশরী বলে উঠলেন, আপনি নিশ্চয়ই মিস্টার ওয়াটসন, হোমসের বন্ধু। ঠিক ধরেছেন মিসেস অ্যালফেস্টার, আমি ওয়াটসন। তবে আপনি আমার সামনে সব খুলে বলতে পারেন। তবে তার আগে চলুন ওই সামনে ক্যাফেটাতে কিছু খেয়ে নেবেন, তারপর না হয় আমরা দুজনে সবটা শুনবো আপনার মুখ থেকে। ক্যাফে লন্ডন গ্রাইন্ডে তিনজনে একটি টেবিল বুক করে 3 কাপ কফি উইথ হট চকলেট অ্যান্ড চিকেন স্যান্ডউইচ অর্ডার করলাম। পকেট থেকে সিগারেটের বাক্সটা বার করে টেবিলের ওপর রেখে মিসেস অ্যালফেস্টারকে বিনম্রভাবে শার্লক জিজ্ঞেস করলেন, উড ইউ মাইন্ড ইফ আই হ্যাভ আ সিগার মিসেস অ্যালফেস্টার? শার্লককে ওয়াটসন ভ্রমে সেই মহিলা বললেন, আই ওয়ান্ট মিস্টার ওয়াটসন। উনিও সিগার বড্ড ভালোবাসতেন। জানি না এখন উনি কোথায়, কি অবস্থায় রয়েছেন। আমিও একটা সিগারেট বার করে ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করলাম। এবার আমার শার্লকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পালা। তাই আমি বলে উঠলাম, এইবার আপনি সবটা আমাদের সামনে খুলে বলুন, চিন্তা করবেন না, আমি আমার ক্লায়েন্টের সমস্ত তথ্য গোপন রাখি। মিসেস অ্যালফেস্টার এইবার ধীরে ধীরে বলতে শুরু করলেন। ততক্ষণে একজন মহিলা ওয়েটার এসে 3 কাপ করে কফি অ্যান্ড স্যান্ডউইচ আমাদের সামনে রেখে গিয়েছে। সেই দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার স্বামী লুইস খুবই ভালো মানুষ মিস্টার হোমস। উনি এই খুন করতেই পারেন না। আমি আমার স্বামীকে চিনি। উনি যে লর্ড হ্যামিংটনকে ঈশ্বর জ্ঞানে মানতেন, ওনার প্রাণপণ সেবা করতেন। উনি বলতেন, লর্ডের মতো এমন মানুষ যিনি একদিকে রাজনৈতিক মহলে জনপ্রিয়, অন্যদিকে একজন সুশাসক, তিনি রাজভবনের প্রতিটি অধীনস্থ কর্মচারীদের সাথে অত্যন্ত সুব্যবহার করতেন। এমনকি যখন আমার স্বামী কারখানার চাকরিটা হারিয়ে একটা কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, তখন উনিই তাকে এই কাজে নিযুক্ত করেন। এবার আপনিই বলুন মিস্টার হোমস, ওনাকে হত্যা করে লুইসের কি লাভ? উনিই তো চাকরি হারাবেন। উপরন্তু মাসে যে 100 পাউন্ড করে ঘরে আসতো, সেটাও বন্ধ হয়ে যাবে। নিজের অন্নদাতাকে হত্যা করে কি লাভ তার? এইবার আমার হয়েই হোমস ওয়াটসনের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রশ্ন করল, আপনার স্বামী ঠিক কোন সময় কাজে যোগ দিতে ঘর থেকে বেরোন? এই ধরুন রাত 3:30 নাগাদ। কারণ ভোর রাতে তো শিফট চেঞ্জ হয়। তখন রাতে যারা পাহারা দেয় তারা বাড়ি ফিরে আসে, আর সকাল থেকে সন্ধ্যে অবধি যারা গার্ডের দায়িত্বে থাকে তারা লন্ডন টাওয়ারে যায়। এমনটাই তো হয়ে এসেছে এতদিন। কালকে আপনার স্বামী কি ওই একই সময় ঘর থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ মিস্টার ওয়াটসন। ওনাদের নিশ্চয়ই ইউনিফর্ম রয়েছে? হ্যাঁ মিস্টার ওয়াটসন। খানিকক্ষণ গম্ভীরভাবে কি যেন একটা ভেবে নিল শার্লক। এইবার আবারও সে ওই মহিলাকে প্রশ্ন করল, আচ্ছা, আপনার স্বামীর কি কোনোভাবে লর্ডের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল? মানে আপনাকে কি এই ব্যাপারে কোনোদিনও কিছু বলেছেন? শার্লকের দিকে চেয়ে উনি বললেন, না মিস্টার ওয়াটসন, এমনটা কখনোই হয়নি। কারণ লর্ড ছিলেন ভীষণই ন্যায়পরায়ণ এবং মাটির মানুষ। উনি কোনো দিনও কারোর সাথে গলা উঁচু করে কথা বলেননি, আর বাজে ব্যবহার তো দূরের কথা। তাহলে ওনাকে খুন আসলে করলো কে? একদিকে লুইস মেসিং, অন্যদিকে সেই বার্তাবাহক হঠাৎ করেই কিছু না বলে লুইসের হাতে চিঠিটা দিয়ে চলে গেল। কিন্তু কেন? কোথাও যেন কিছু একটা মিসিং, যা আমি বুঝতে পারলেও ধরতে পারছি না। হ্যাঁ, কিছু বললেন মিস্টার ওয়াটসন? বিড়বিড় করে কথাগুলো শার্লক বললেও খানিকটা আমার কানেও এসেছে বটে। তবে টেবিলের উল্টো দিকে বসে থাকা মিসেস অ্যালফেস্টারের কানে বোধ হয় কথাগুলো সেভাবে যায়নি। এটাই যা রক্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোমস অর্থাৎ মিসেস অ্যালফেস্টারের কাছে এই মুহূর্তে যিনি ডক্টর ওয়াটসন বলে উঠল, হ্যাঁ, সে অনেক কথা, যাক সেসব। লর্ডের খুনিকে ধরতে পারুক আর না পারুক, আপনার স্বামীর খবর আপনার কাছে ঠিক এনে দেবে আমার এই বন্ধুটি। তাই তো হোমস?
এমনিতে এই ধরনের নাটক আমার ভালো লাগছিল না মোটেই। অন্যদিকে হোমসের এমন নাটকীয় পরিবর্তন আমার মোটেই ভালো লাগছিল না। তবুও সৌজন্য রাখার খাতিরে বলে উঠলাম, সে তো বটেই, ওটাই তো আমার একমাত্র কাজ। কফি আর স্যান্ডউইচ শেষ করে আমি বললাম, আপনি লন্ডন শহরে কোন দিকটা থাকেন মিসেস আলফিস্টার? লন্ডন শহরের পশ্চিমে, লন্ডন বড় অফ হ্যারোতে থাকি মিস্টার হোমস। ওয়েস্টমিনস্টার থেকে কাছে, তবে সেখান থেকে লন্ডন টাওয়ারের দূরত্ব বেশ খানিকটা। লর্ড লুইসকে বলেছিলেন আমায় নিয়ে দুর্গের একটি ঘরে থাকতে, কিন্তু তার যে বড্ড বেশি আত্মসম্মান, তিনি রাজি হননি। তাই প্রতি রাতে তিনি মোটর ভাড়া করে এতটা পথ পাড়ি দিয়ে লন্ডন শহরে আসতেন। আই সি। আপনি বরং এক কাজ করুন, আমরা এখন লন্ডন টাওয়ারের দিকেই যাব। যাওয়ার পথে লন্ডন বরো অফ হ্যারো পড়বে, আপনাকে না হয় আমরা পথেই নামিয়ে দেব। থ্যাংক ইউ মিস্টার ওয়াটসন, ইট মিনস আ লট টু মি। আমাদের ঘোড়া টানা গাড়িতে চড়ে যখন দুটি তেজিয়ান সাদা ঘোড়া 4 চাকার গাড়িটা টানতে টানতে লন্ডনের রাজপথের ধুলো উড়িয়ে আমাদের ছুটিয়ে নিয়ে চলল লন্ডন টাওয়ারের দিকে। ট্যাগ ঘড়িতে তখন সময় প্রায় দুপুর 3টে। হিসেব করে দেখলাম পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। সেখানে স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাক আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করবেন। অন্তত তার ডাকে পাঠানো চিঠিতে ওই রক্তাক্ত খুনি চিঠির সাথে আরও একটি চিঠি এসেছিল, যাতে এমনই লেখা ছিল বটে, আজ ঈশান কোণে মেঘ জমেছে, বোধহয় বৃষ্টি হবে। এমনিতে লন্ডন শহরে ঠান্ডাটা জমিয়ে পড়েছে, তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আর দেখতে হচ্ছে না। হাত দুটো ঠান্ডায় জমে গিয়েছিল, যদিও গ্লাভস পরে এসেছি, তবুও দুটো হাতের তালু গ্লাভসের ওপর দিয়েই একবার একে অপরের সাথে ঘষে নিলাম। আমার ঠিক পাশেই বসে রয়েছে শার্লক। তার বাইরে তাকিয়ে থাকা দেখে বোঝার উপায় নেই যে সে এই মুহূর্তে ঠিক কি ভাবছে। আমার উল্টো দিকে ঘোড়ায় টানা 4 চাকা গাড়িটার মধ্যে বসে রয়েছেন মিসেস আলফিস্টার। মাঝে মধ্যে থেকে থেকেই ঠান্ডা হাওয়ার স্পর্শে তার গোটা শরীর কেঁপে কেঁপে উঠছে। শার্লক তার দিকে একবার চেয়ে নিয়ে পরনের ওভারকোটটি খুলে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আজকে রাতের জন্য আপনি রাখুন মিসেস আলফিস্টার। হয়তো এখানকার পাট চুকিয়ে কাল আমরা একবার ওয়েস্টমিনস্টারের দিকে যেতে পারি। পথেই পড়বে লন্ডন বরো অফ হ্যারো, তখন না হয় আপনার কাছ থেকে এটি নিয়ে নেব। এটা শুনে এবার খানিক অবাক হলাম। না, বিষয়টা এমন নয় যে শার্লক মিসেস আলফিস্টারকে শীতের হাত থেকে বাঁচাতে তার ওভারকোট খুলে দিল। অবাক হচ্ছি কারণ শার্লকের মহিলাদের প্রতি একটা বিতৃষ্ণা আমি আগাগোড়াই লক্ষ্য করে এসেছি। তাই নিজেকে লন্ডনের ঠান্ডার হাতে সঁপে দিয়ে ওভারকোট একজন মহিলাকে দেওয়ার মধ্যে কি কারণ থাকতে পারে ঠিক মাথায় এলো না। এখন তো চাইলেও কিছু জিজ্ঞেস করতে পারবো না, অগত্যা সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই শ্রেয় বলে মনে হলো। মহিলাটি মাথা নুইয়ে কৃতজ্ঞতা জানানোর ভঙ্গিমায় শার্লককে বলে উঠল, থ্যাংক ইউ মিস্টার ওয়াটসন, ইট মিনস আ লট টু মি। প্লেজার অল মাইন মিসেস আলফিস্টার। এই বলে শার্লক আবারও এইভাবে উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইল। খানিক বাদেই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আমিও জানলা দিয়ে কুয়াশা মাখা লন্ডন শহরটিকে দেখতে দেখতে এই জটিল কেসের সমাধান সূত্র খোঁজার চেষ্টা করে চলেছিলাম। হ্যাঁ, আমি জানি যে হোমসের মতো বুদ্ধিমত্তা আমার নেই, তীক্ষ্ণ অন্তর্ভেদী শক্তি যা দিয়ে মানুষের মনের ভেতর অবধি পড়ে ফেলতে পারে হোমস। কিন্তু আমি ডক্টর ওয়াটসন, অন্ততপক্ষে রোগীর নাড়ি দেখে রোগ নির্ণয় করতে পারি বটে, তবে এই জটিল কেসের নাড়ি নক্ষত্র এই মুহূর্তে আমার অন্তত বোঝার বাইরে। কয়েকটি বিশেষ দিক ফুটে উঠেছে এই কেসে। 1, গার্ডের রহস্যজনক অন্তর্ধান। 2, সেই চিঠি নিয়ে যে দূত এসেছিল হঠাৎ কিছু না বলে চিঠিটা দিয়ে লর্ডের সামনে দেখা না করে ফিরে যাওয়া। 3, লর্ডের বন্ধ ঘরের রহস্যজনক মৃত্যু, এবং সেটি কোনো এক বিষাক্ত পোকার কামড়ে, কিন্তু কি পোকা সেটা এখনো জানা যায়নি। 4, ওই চিঠির বক্তব্য যেখানে একটি মেয়ের সম্মান নষ্ট করার উল্লেখ রয়েছে 4 জনের বিরুদ্ধে। 1, উইলস কপারসন, যিনি একজন বিখ্যাত ক্যাসিনোর মালিক। পিটার হিগস, যার লন্ডন শহরে বিরাট কাপড়ের ব্যবসা রয়েছে। আর আজ আমাদেরই শহরের মেয়র লর্ড হ্যামিংটন। পরবর্তী শিকারের উল্লেখ সে নিজেই করে গিয়েছে, ওয়েস্টমিনস্টারের মেয়র ফক ব্রাউনি।
তাছাড়া শার্লক হঠাৎ করে নিজের পরিচয় গোপন করে আমায় কেনই বা মিসেস আলফেস্টারের সামনে শার্লক বলে পরিচয় দিয়ে নিজে ওয়াটসনের ভূমিকায় অভিনয় করে গেল? না, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক যেভাবে এটাও বুঝতে পারছি না যে ধুলো উড়িয়ে একটা কালো তেজিয়ান ঘোড়া কেনই বা আমাদের পিছনে পেছনে ধাওয়া করছে। ঘোড়ার পিঠে একজন অশ্বারোহী বসে রয়েছে। আজ লন্ডনের জমাট বাঁধা কুয়াশায় সবটা স্পষ্ট না হলেও এটুকু তো বুঝতে পারছি যে সেটা আমাদের ঘোড়ার গাড়ির পেছনে পাল্লা দিয়ে ছুটে আসছে। এমনকি এটাও বুঝতে পারছি না শার্লক হোমস কি আদৌ এটা লক্ষ্য করেনি। যদি করেই থাকে তাহলে সে এত নির্বাক দৃষ্টিতে এখনো জমাট বাঁধা কালো অন্ধকারের বুকে ফুটে থাকা সাদা কুয়াশার দিকে ঠায় তাকিয়ে রয়েছে কেন? আমার চিন্তার জাল ছিন্ন হলো তখন যখন ঘোড়ার খুঁড়ের আওয়াজ আরো তীব্র হয়ে উঠল। মুহূর্তের মধ্যে এতক্ষণ ধরে স্থির নিশ্চল থাকা হোমসের মধ্যে এক তীব্র চাঞ্চল্য দেখা দিল। সে ওভারকোটের ভেতরে হাত ঢোকালো। বুঝতে পারলাম সে তার ওভারকোটের পকেটে রাখা কোল্ড রিভলভার শক্ত করে চেপে ধরেছে। হঠাৎ করে সে চিৎকার করে বলে উঠল, সকলে মাথা নিচু করো এক্ষুনি। মুহূর্তের মধ্যে একটা গুলি তীর বেগে এসে লাগলো ঘোড়ায় টানা 4 চাকা গাড়িটার কাঁচের জানলায়। মুহূর্তের মধ্যে ঝনঝন শব্দ করে ভেঙে গেল সেটি। ততক্ষণে আমিও আমার পিস্তলটি হাতে তুলে নিয়েছি। শার্লক আমার দিকে চেয়ে বলল, যা অনুমান করেছিলাম ঠিক তাই। সে আমাদের পিছু নিয়েছে। সম্ভবত সে জেনেছে যে এই কেসে শার্লক হোমস নাক গলিয়েছে। সে ভয় পেয়েছে এবং এইবার সে আমাদের মারতে চাইছে। সম্ভবত সেই লর্ডের খুনি এবং সেই পলাতক দূত। শার্লকের কথা শুনে এইবার মিসেস আলফেস্টার বললেন, পলাতক দূত? সেই খুনি? তাহলে আমার স্বামী সে কোথায়? মিসেস আলফেস্টার, উনি যে খুনি নন সেটা আমি আগেই জানি। লুইসের ব্যাপারে আমি চর মারফত আগেই খবর পেয়েছিলাম। তবে সে ঠিক কোথায় রয়েছে, বেঁচে আছে না মারা গিয়েছে, সেই ব্যাপারে আমি কিছুই এই মুহূর্তে আপনাকে জানাবো না। তবে আমি না বললে মাথা তুলবেন না, না হলে ওর একটি গুলি আপনার মাথার খুলি ফাটিয়ে দিতে প্রস্তুত। শার্লকের কথা শেষ হতে না হতেই আমাদের পেছনে আসতে থাকা সেই ছুটন্ত ঘোড়ার পিঠে বসে থাকা অশ্বারোহী আবারও একটা গুলি চালালো আমাদের গাড়ি লক্ষ্য করে। শার্লক এবং আমি প্রত্যুত্তরে আবারও গুলি চালালাম তাকে লক্ষ্য করে। অদ্ভুতভাবে তার ঘোড়া ডান দিকে বাম দিকে সরে গিয়ে গুলির হাত থেকে তার প্রভুকে বাঁচিয়ে দিল। নিস্তব্ধ রাতের লন্ডন শহরের বুকে নৈশব্দ কাটিয়ে প্রতিধ্বনিত হচ্ছে ঘোড়ার খুঁড়ের আওয়াজ। আকাশের মেঘ কালো হয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। ঘোড়াটা আমাদের দিকে তার পিঠে বসে থাকা রাতের সেই রহস্যময় ব্যক্তিকে নিয়ে বাতাস কেটে এগিয়ে আসছে। শার্লক জানলা দিয়ে মুখ বাড়িয়ে গাড়ির কোচিয়ানকে নির্দেশ দিল গাড়ির গতি বাড়াতে। এরপর আবারও ট্রিগার টেনে গুলি ছুড়ল তাকে লক্ষ্য করে। আবারও সেই একই দৃশ্যের অবতারণা। ঘোড়া কিংবা হাতি এইভাবে দৌড়ানোর সময় এঁকে বেঁকে চলতে পারে না, পারে একমাত্র চিতা। দীর্ঘদিন ট্রেনিং না দিলে এমনটা হওয়া প্রায় অসম্ভব। হঠাৎ দেখলাম সে পকেটে হাত বাড়িয়ে একটা বোতল বের করেছে। বোতলের ভেতরে চকচক করছে এক জাতীয় তরল এবং বোতলের ছিপির মুখটা ফুটো করে তার উপর বেরিয়ে আছে একটি সলতে। লোকটা তার পকেট থেকে একটা দেশলাই বার করে নিখুঁতভাবে ছুটন্ত ঘোড়ার পিঠে তার নিয়ন্ত্রণ ধরে রেখে উত্তাল হাওয়াতেও 2 হাত দিয়ে আগুন আড়াল করে সলতের মুখে ধরিয়ে দিল। আমি জানি এবার কি হতে চলেছে। মোটোজিবি ককটেল। জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্রিডম ফাইটাররা বোতলের মধ্যে স্পিরিট ভরে তাতে আগুন জ্বালিয়ে ছুঁড়ে মারত সৈনিকদের গাড়ি লক্ষ্য করে। ওই আগুন বোমা মারাত্মক বিধ্বংসী। হোমস এইবার গাড়ির কোচিয়ানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল, তোমার গাড়ি পুড়তে চলেছে। প্রাণে বাঁচতে চাও তো চালকের সিট ছেড়ে ডান দিকের ঘোড়াটাতে উঠে পড়ো। এরপর আমার দিকে চেয়ে বলল, তুমিও দরজা খুলে কোচম্যানের ঘোড়ায় গিয়ে উঠে বসো ওয়াটসন। এইবার মিসেস আলফেস্টার। ওয়াটসন? কিন্তু আপনি যে বলেছিলেন উনি মিস্টার হোমস। উনি যদি ওয়াটসন হয় তাহলে আপনি কে? বলবো ম্যাডাম, সব বলবো, আগে প্রাণে তো বাঁচুন। ততক্ষণে সেই স্পিরিটে ভরা বোতলটি আছড়ে পড়েছে কাঁচের কেবিনে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল সেটি। ডান দিকের দরজাটা এক লাথি মেরে ভেঙে দিল শার্লক। এরপর আমি কোনো ক্রমে পা দানিতে
পা রেখে কোচিয়ানের ছুটন্ত ঘোড়ার পিঠে তার ঠিক পিছনে গিয়ে বসলাম। শার্লক এক হ্যাঁচকাটানে মিসেস অ্যালফিস্টারকে একইভাবে টেনে তুলল সিট থেকে এবং ধীরে ধীরে তারা পাশের ঘোড়াটার ওপর গিয়ে বসল। গাড়িতে আগুন লেগে তার চাকাগুলো প্রায় খুলতে বসেছে। আমি জানি গাড়ির চাকা খুলে গেলেই ঘোড়া দুটো মুখ থুবড়ে পড়বে। শার্লক আমায় উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, ওয়াটসন, যে কাঠের বিমের সাথে লোহার আংটা দিয়ে গাড়ি ঘোড়ার সাথে লাগানো রয়েছে ওই আংটাটা খুলে দাও। আমি কোনো মতে নিজের শরীরটাকে যতটা পারি পেছনে ঘুরিয়ে আংটাটা খুলে দিতেই ঘোড়া দুটো প্রচণ্ড বেগে ছুটতে শুরু করলো। শার্লককে দেখলাম মিসেস অ্যালফিস্টারকে কি যেন একটা বলতেই তিনি সামনের দিকে খানিক এগিয়ে এসে হোমসের বুক শক্ত করে দুই হাতে চেপে ধরলেন। এরপর হোমস পেছনে ঘুরে সেই গড়গড়িয়ে গড়াতে থাকা জ্বলন্ত গাড়িটার দিকে বন্দুক তাক করে একটা ফায়ার করতেই কান ফাটানো শব্দে সেটির বিস্ফোরণ ঘটল। মুহূর্তের মধ্যে তার প্রতিটি অংশ ভাগ হয়ে ছিটকে পড়ল চারিদিকে এবং রাস্তা রুদ্ধ হয়ে যাওয়ায় কালো ঘোড়াটাও চিহি করে দুই পা সামনে তুলে আবার থেমে গেল। ছুটন্ত ঘোড়ার পিঠে চেপে পেছনে ফিরে যতদূর বুঝলাম ঘোড়ার পিঠে থাকা সে অশ্বারোহী মাটিতে পা দিয়ে নেমে দুই হাত শূন্যে তুলে প্রবল আক্রোশে হাতে ধরে থাকা বন্দুক থেকে একের পর এক গুলি আকাশের দিকে মুখ করে ছুঁড়ে চলেছে। এতক্ষণে একটা জিনিস আমার চোখে পড়ল, ইতিমধ্যে কুয়াশা বেশ খানিকটা কাটলেও বৃষ্টির বেগ খানিক তীব্র হয়েছে। জ্বলতে থাকা সেই ঘোড়ায় টানা চার চাকা গাড়িটার আগুনে স্পষ্ট দেখলাম সেই অশ্বারোহী ব্যক্তিটি শরীরে পড়ে রয়েছে এক গার্ডের পোশাক। সত্যি বড় অদ্ভুত লাগলো সেটা দেখে, এবং তার সাথে মনে খানিকটা সন্দেহও জাগলো বইকি। তবে কি লুইস লর্ডের খুনি? কিন্তু গাড়িতে যে তার স্ত্রী বসে রয়েছে তাকে হত্যার পরিকল্পনা করার অর্থ কি? তবে কি টার্গেট ছিল আমি আর হোমস? মিসেস অ্যালফিস্টার আমাদের সাথে আসায় কোনোভাবে সে জানতে পারেনি এবং আমাদের মারার জন্য সে হাজির হয়েছিল। সত্যিটা আসলে কি? ফ্রস্ট্র্যাক নাকি লুইস? কে ছিল সে? আমাদের দুটো সাদা ঘোড়া ঝড়ের বেগে ছুটে চলল লন্ডন টাওয়ারের দিকে। পেছনে পড়ে রইল ঘোড়ায় টানা গাড়িটার আগুনে ঝলসে ওঠা শরীর। একটি কালো ঘোড়া, এক অজানা অশ্বারোহী এবং তার নিষ্ফল ব্যর্থতার বহিঃপ্রকাশ। খানিক দূর যাওয়ার পরই বাম দিকে যে রাস্তা চলে গিয়েছে সেটা থেকে খানিকটা গেলেই পায়ে হাঁটা দূরত্বে লন্ডন বরো অফ হ্যারো, যেখান থেকে খানিকটা দূর গেলেই পড়বে ওয়েস্টমিনস্টার, যেখানে রয়েছে এখনকার মেয়রের অফিস। ঘোড়া থেকে আমরা চারজন নেমে দাঁড়ালাম। মিসেস অ্যালফিস্টার তখনও থরথর করে ভয়ে কাঁপছেন। শার্লক এইবার খানিক মজা করেই বলে উঠল, মিসেস অ্যালফিস্টার, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ধৃষ্টতার জন্য। আমি নিজেকে ওয়াটসন আর ওয়াটসনকে শার্লক হিসাবে পরিচয় দিয়েছিলাম, কারণ এই গোটা মৃত্যুর খেলায় একটা অদ্ভুত রদবদলের অনুভূতি আমি স্পষ্ট টের পাচ্ছি। তাছাড়া মৃত্যু আপনাকে ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই আর চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি আমার এই ওভারকোটটা আমি নিতে আসবো ম্যাডাম। পারলে না হয় একটু ইস্ত্রি করে রাখবেন। আসলে কি জানেন তো, ব্যাচেলার মানুষ আমি। এইসব টুকিটাকি গৃহস্থালী কাজ করার সময় অখণ্ড অবসর পেলেও হালসেমির কারণে করা হয়ে ওঠে না। খানিকটা বুঝলেও পুরোটা যে বুঝতে পারলাম না মিস্টার হোমস। কারণ আমি এখনো বুঝতে দিইনি, তাই সবার আগে আমি নিজে বুঝতে চাই। সেই কারণে আমি লন্ডন টাওয়ারের দিকে যাচ্ছি। ওহ, আরেকটা কথা, মার্শাল জেমস কার্টারকে আমার অভিবাদন জানিয়ে বলবেন যে খুব তাড়াতাড়ি আমি ওনার সাথে দেখা করব। অনেক কিছু জানার বাকি। এখন আমি আসি ম্যাডাম, শুভরাত্রি, সাবধানে যাবেন। মিসেস অ্যালফিস্টারকে আর বেশি কিছু বলার সুযোগ না দিয়ে শার্লক এইবার আমার ঘোড়ায় চেপে বসল। আমিও তার পেছনে উঠে বসলাম। পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়ির কোচেনকে নির্দেশ দিয়ে সে বলল, তুমি ঘোড়া নিয়ে ফিরে যাও আসতে বলে। চিন্তা করো না, তোমার মালিককে বলো যা যা ক্ষয়ক্ষতি হয়েছে আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেবো। আমার বাড়ির ঠিকানা তো জানোই, 22 বেকার স্ট্রিট, লন্ডন। কোচেনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে ঘোড়া ছুটিয়ে দিল লন্ডন টাওয়ারের দিকে। ঠান্ডার সাথে সাথে বেড়েছে বৃষ্টির বেগ। সনসনে ঠান্ডা বাতাসে শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে আমার। এই সময় বিশেষ কথাও বলা যাবে না, তাই অগত্যা চুপ করেই রইলাম। বেশ খানিকক্ষণ চলার পর আমাদের ঘোড়া এসে থামল লন্ডন টাওয়ারের সামনে। বিরাট দুর্গটা ঘিরে রয়েছে সশস্ত্র প্রহরীর দল।
এখনো পর্যন্ত বাইরের খুব কম মানুষই জানে যে ভেতরে কি ঘটে গিয়েছে। লন্ডন টাওয়ারের সামনে গিয়ে দাঁড়াতে মূল ফটকের সামনে স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এই দুর্গ এবং তার চারপাশে ঝলমল করছে হ্যাজাক বাতির উজ্জ্বল আলো। ঘোড়া থেকে নেমে দাঁড়াতেই ম্যাক এগিয়ে এলো আমাদের দিকে। মাথার টুপিটা হাতে নিয়ে শরীরটা খানিক ঝুঁকিয়ে অভিবাদনের সুরে বলে উঠল, গুড ইভ মিস্টার হোমস। গুড ইভ ডক্টর ওয়াটসন। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনাদের বিলম্ব দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। খুনি যে এখনো গায়ে হাওয়া লাগিয়ে সকলের চোখকে ধুলো দিয়ে সকলের মধ্যে থেকেও এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে। গুড ইভ শেরিফ। হ্যাঁ, সেটা তো খানিক আগেই নিজের চোখেই দেখে এলাম। মানে আপনি তাকে দেখেছেন মিস্টার হোমস? হ্যাঁ, ওই এক প্রকার দেখাই বটে। সে যাগে, ভিতরে কি অবস্থা? লর্ড হ্যামিংটনের শরীরটা এখনো ঠান্ডা কাচের বাক্সে ওই পড়ে রয়েছে, বাইরে নিয়ে যাওয়া হয়নি। ম্যাটারটা কতটা সেন্সিটিভ নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমি এখনো কয়েকটা বিষয় বুঝতে পারছি না মিস্টার হোমস। একদিকে সেই খুনি ফ্রস্টেকের হুমকি ভরা চিঠি, অন্যদিকে গার্ডের নিখোঁজ হয়ে যাওয়া। এদিকে সেই গার্ডকেই আমাদের সন্দেহ হওয়া, কিন্তু গার্ডকে তো খুঁজে পাওয়া যায়নি। ফ্রস্ট্রাকের মুখ আজ পর্যন্ত কেউ দেখেনি। তবে হ্যাঁ, পিটার হিক্সের হত্যার পর তার প্রহরীরা যখন তাকে তাড়া করে, ওই সময় আমিও রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলাম মোটরে করে। ওই সময় দেখি একটা কালো তেজিয়ান ঘোড়ার পিঠে চড়ে একজন অশ্বারোহী দ্রুত বেগে ছুটে চলেছে, আর তার পেছনে উদ্যত রিভলভার হাতে তাকে ধাওয়া করে চলেছে ঘোড়ার পিঠে চেপে পিটারের বাড়ির সিকিউরিটি গার্ডের দল। আমিও তাদের পিছু ধাওয়া করতে লাগলাম। বাট একটা স্ট্রেঞ্জ ব্যাপার জানেন তো, দেখলাম সেই কালো ঘোড়া একে বেঁকে এগিয়ে চলেছে, ফলে একটাও গুলি তাকে কিংবা ঘোড়াটাকে ছুঁতে পারছে না। হ্যাঁ, ওই একই দৃশ্য আমিও দেখেছি শেরিফ ম্যাক। আপনিও? আই মিন হাউ? কিভাবে? কারণ খানিক আগেই আসার পথে আমাদের উপরেও হামলা হয়েছে। বলেন কি? আগে হ্যাঁ, তবে বেঁচে আছি এটাই অনেক। যাক সেসব। তারপর কি হয়েছিল? এরপর যেন ঠিক চোখের সামনে হলিউড কোনো মুভির দৃশ্য দেখলাম। ঘোড়াটা ছুটতে ছুটতে টেমস নদীর ধারে এসে থেমে গেল। হঠাৎ সে ঘোড়া থেকে নেমে দুই হাত মাথার উপর করে তুলে দাঁড়ালো লন্ডন ব্রিজের ঠিক ওপরে, যার নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী টেমস। আমিও ততক্ষণে মোটর গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। এদিকে গার্ডের দলটিও ঘোড়া থেকে নেমে দাঁড়ালো। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা হলো মিস্টার হোমস। সে ধীরে ধীরে পিছু হটতে লাগলো। ধীরে ধীরে সে রেলিং বেয়ে সেই একইভাবে সামনের দিকে মুখ করে দাঁড়ালো। এরপর মুখ দিয়ে একটা শীষের মতন আওয়াজ করতেই হঠাৎই সেই ঘোড়াটা ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল সামনের দিকে, এবং একই সাথে সে ঝাঁপ মারলো জলের মধ্যে। সাথে সাথে সবগুলো রিভলভার একই সাথে গর্জে উঠল। শয়ে শয়ে গুলি বাতাস কেটে ধেয়ে গেল তার দিকে, কিন্তু শূন্যে ভাসমান অবস্থায় সেই সব কোটা গুলি তাকে ছুঁতে অবধি পারল না। ঝপাত করে চলে একটা শব্দ হলো, এবং তারপরেই তাকে আর দেখা যায়নি। আমরা একের পর এক গুলি সেদিকে ছুটতে থাকি, কিন্তু না, সেখানে কেউ ছিল না। পরে আমরা আবার জলেতে ডুবুরিও নামিয়েছিলাম, কিন্তু কিছুই খুঁজে পাইনি মিস্টার হোমস। ওর মুখটা নিশ্চয়ই দেখতে পাননি শেরিফ? না, ওর মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। আচ্ছা, ওই দিন ভোর রাতে প্রথম যে গার্ড পত্রবাহকের বার্তা নিয়ে লর্ডকে খবর দিতে গিয়েছিল, সে কি এই মুহূর্তে উপস্থিত রয়েছে? হ্যাঁ মিস্টার হোমস, ওই দিন যারা যারা উপস্থিত ছিল আপনি আসবেন জেনে আমি সবাইকে আসতে বলে দিয়েছিলাম। তারা সকলেই এসেছে। সকলকে আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন সেই প্রথম গার্ডকে। কি যেন বেশ নাম তার? থমাস, সেন্ট থমাস, জাতিতে ক্যাথলিক। বেশ, ওকে একবার এদিকে আসতে বলুন। স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাক ডোনাল্ড হাত নেড়ে দূরে দাঁড়িয়ে থাকা গার্ডের পোশাক পরা একজনকে হাতের ইশারায় কাছে ডাকতেই সে গিয়ে এসে মাথার টুপিটা হাতে নিয়ে অভিবাদন জানালো আমাদের সকলকে। এরপর শার্লক তাকে অদ্ভুত এক প্রশ্ন করল, যেটার প্রত্যাশা আমি অন্তত করিনি। থমাস, একটু ভেবে বলো তো, তুমি যখন লর্ডের অনুমতি নিয়ে ফিরে এলে তখন কি কি বিষয় তোমার একটু অস্বাভাবিক বলে মনে হয়েছিল? লুইসের মুখে কি কোনো কালো কাপড় বাঁধা ছিল? হ্যাঁ মিস্টার হোমস, ওই পত্রবাহক হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াটাও অস্বাভাবিকই লেগেছিল বই কি। আমি ফিরে আসার পর দেখি লুইস মুখকে একটা কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি এ কারণ জিজ্ঞেস করায় বলেছিল যে একটু আগে যে ঘোড়া ছুটে চলে গিয়েছিল, যার কারণে ধুলো সৃষ্টি হয়েছে, ফলে তার অস্বস্তি হচ্ছে।
আমি আর বিশেষ কৌতূহল দেখাইনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে চিঠি ওই পত্রবাহক যে কিনা নিজের নাম রিচার্ড বলেছিল, এমনকি সে জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের মার্শাল জেমস কার্টার তাকে মেয়রের সুরক্ষার ব্যবস্থা পাকা করতে লর্ডের কাছে আরও বেশি সংখ্যক গার্ড নিযুক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে ওই চিঠিটা দিয়ে পাঠিয়েছিলেন। হ্যাঁ, সেসব তো আমি আগেই জানি, তবে আমি যেটা বোঝার বুঝে গেছি। এই দেখুন। আমরা কথা বলতে বলতে লন্ডন টাওয়ারের আশপাশটা পর্যবেক্ষণ করছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে টাওয়ার সংলগ্ন পরীক্ষার কাছে এসে পৌঁছেছি খেয়াল করি। কথা বলতে বলতে হঠাৎ হোমস কিছু একটা দেখে মাথা নিচু করে ঝোপের মধ্যে থেকে ইউক্যালিপটাসের কাঁটায় লেগে থাকা একটি কালো কাপড় তুলে ধরলো আমাদের সামনে। এরপর আবারও সে থমাসকে প্রশ্ন করল, দেখুন তো, এই সেই কাপড় কিনা যেটা আপনি লুইসের মুখে দেখেছিলেন? হ্যাঁ মিস্টার হোমস, এটাই তো। হওয়াটাই স্বাভাবিক, কারণ কাজ শেষ করার পর জলে ঝাঁপ দেওয়ার সময় মুখে কাপড় পরে থাকলে তো আর ডুব সাঁতার দেওয়া যায় না। তখন সে মুখের কাপড় সরাবে না শ্বাস নেবে, তাই কাপড়টা ফেলে রেখে গিয়েছে। ভেবেছে হয়তো কেউ খেয়াল করবে না, আর করলেও সমস্ত সন্দেহ গিয়ে পড়বে লুইসের উপরে। আজ আমাদের উপর যে হামলা করেছিল সেও কিন্তু এখানকার গার্ডের পোশাক পরেই ছিল। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, লুইসের ছদ্মবেশে ফ্রস্ট্র্যাক ভেতরে ঢুকে লর্ডকে খুন করে আবারও অন্য দিক দিয়ে ফিরে এসে মুখের কাপড় সরিয়ে জলে ঝাঁপ মেরেছে। অন্য দিক দিয়ে নয় ওয়াটসন, অন্য দিক দিয়ে নয়, সে সোজা পথেই বাইরে এসেছে। আচ্ছা থমাস, এরপর ঠিক কি ঘটেছিল? মিস্টার হোমস, এরপর সে চিঠিটা দিয়ে ফিরে এসে আবার আমার পাশে দাঁড়ালো। এদিকে হঠাৎ লর্ডের ঘরে তার চিৎকার শুনতে পেয়ে আমি ছুটে যাই। তখনও খেয়াল করিনি সেও আমার সাথে এসেছিল কিনা। ফিরে এসে দেখি সে নেই, ফলে সন্দেহটা তার উপরেই বাড়তায়। তাহলেও একটা প্রশ্ন তো থেকেই যায়, লুইস কোথায়? ইজ হি ডেড অর অ্যালাইভ? এটা কি দুজনের যোগ সাজসে হয়েছে? লুইস কোথায় জানতে চাইছো তো ওয়াটসন? আমিও জানতে চাই, তবে আমার ধারণা সে আর বেঁচেই নেই। এমন ধারণা হওয়ার কারণ? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মাই ডিয়ার ওয়াটসন। খানিক আগে শেরিফের মুখে ফ্রস্ট্র্যাকের টেমস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর ঘটনাটা তো নিজের কানেই শুনলে ওয়াটসন। এখানেও সে লর্ডকে হত্যা করে ওই চিঠির মাধ্যমে কোনো বিষাক্ত পোকাকে পাঠিয়ে এরপর সকলের অলক্ষ্যে এখানে এসে হাজির হয় এবং এই জলে ঝাঁপ মেরে পালিয়ে যায়। খানিকটা ক্লিয়ার হলেও খানিকটা এখনো বাকি। ওয়েল, চলো তো দেখি লন্ডন টাওয়ারের সামনেটা গিয়ে। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, মেঘটাও কেটে গিয়ে আকাশে ঝকঝকে চাঁদ উঠেছে। মূল ফটকের সামনে অনেকগুলো ঘোড়ার খুরের চিহ্ন বর্তমান। এর মধ্যে থেকে খুনির ঘোড়ার খুর কোনটা বোঝা মুশকিল। হোমস তার ওভারকোটের পকেট থেকে একটি আতশ কাঁচ বের করে ছাপগুলো ভালোভাবে পরীক্ষা করতে লাগলো। ঘোড়ার খুঁড়ে সাথে বেশ কিছু মানুষের পায়ের ছাপও রয়েছে সেখানে। খানিকক্ষণ পরীক্ষা করার পর হোমস থমাসকে প্রশ্ন করল, থমাস, একটু ভেবে বলো তো, কোন জাতের ঘোড়া ছিল সেটি? আমেরিকান ওয়ার্ম ব্লাড মিস্টার হোমস, আমি সম্পূর্ণ নিশ্চিত। আমেরিকান ওয়ার্ম ব্লাড মানে বিভিন্ন সার্কাসের শোয়ের জন্য যেসব ঘোড়া ব্যবহৃত হয়, ড্রেসেজ, শো জাম্পিং এবং বিভিন্ন ইভেন্টের জন্য ওয়েল ট্রেন্ড ঘোড়া। এদের খুরের বৈশিষ্ট্য জানো ওয়াটসন? এদের পায়ের খুরে এক বিশেষ ধরনের নাল পরানো থাকে, যা অন্যান্য ঘোড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এটা করা হয় তাদের পায়ের তীব্রতা এবং তাকে বশে রাখার জন্য, বলা ভালো তাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। যতক্ষণ এই নল বাঁধা থাকবে ঘোড়া জানবে যে সে অন্যের সত্ত্বাধীন এবং আজ্ঞাবহ। অনেকটা বাড়ির পোষা কুকুরের গলায় ব্রকলেস বাঁধার মতন ব্যাপার। এমন নাল আরও একটি ঘোড়ার ক্ষেত্রে দেখা যায় বটে, সেটি হলো আলবেনিয়ান। সাধারণত এই ঘোড়া আকৃতিতে ছোট এবং পার্বত্য উপত্যকার আদিবাসীদের মধ্যে এই ঘোড়ার প্রচলন খুব বেশি। তবে আমার ধারণা সেটি আমেরিকান ওয়ার্ম ব্লাড ছিল, যার পিঠে চেপে এসেছিল স্বয়ং মৃত্যুর দূত। মাটির দিকে চেয়ে দেখো, নাল লাগানো ঘোড়ার খুরের দাগ সোজা চলে গিয়েছে মূল রাস্তা দিয়ে সামনের দিকে। ওই দিকটা দিয়েই আমরা খানিক আগে এসেছি। পথে একটা ছোট্ট জঙ্গল পড়বে। শেরিফ, আপনিও আমার সাথে আসুন। ঘোড়ার খুঁড়ে নালের চিহ্ন অনুসরণ করতে করতে আমরা বেশ খানিকটা পথ এগিয়ে আসতেই
একটু গাছের আড়ালে একটা হাতের সামান্য অংশ চোখে পড়ল। কাছে যেতেই দেখলাম এক বিভৎস দৃশ্য। একটি লেদারের জ্যাকেট পরিহিত ব্যক্তির লাশ আধ শোয়া অবস্থায় গাছের গুঁড়িতে হেলান দিয়ে রাখা রয়েছে। তার মুখটা কেউ যেন থেঁতলে দিয়েছে। মুখ দেখে অন্তত চেনা কঠিন এই ব্যক্তির প্রকৃত পরিচয়। তাকে দেখে শেরিফ ম্যাক প্রায় উত্তেজিত হয়ে বলে উঠলেন, ফ্রস্ট্র্যাক! এ তো তারই পোশাক। শেষবার ওই টেমস নদীতে ঝাঁপ দেওয়ার আগে সে এই পোশাকই পরেছিল, আমি স্পষ্ট দেখেছি। এগিয়ে এলো থমাস। সে খানিক ঝুঁকে পড়ে কি যেন লক্ষ্য করল, তারপর চিন্তিত মুখে বলল, সকালে যে বার্তাবাহক চিঠি নিয়ে এসেছিল তারই পোশাক, তাতে সন্দেহ নেই। কিন্তু কি থমাস? মিস্টার হোমস, সে তার পরিচয় দিয়েছিল রিচার্ড। এটা যদি রিচার্ড ওরফে ফস্টেকের লাশ হয়, তাহলে ওর বুকের কাজটাই লক্ষ্য করুন। আমি অনেক আগেই দেখেছি থমাস, ওর বুকে ধারালো কিছু দিয়ে এফোরফো করে দেয়া হয়েছে। এইবার আমি সবার সমস্ত বিভ্রান্তি এক্ষুনি দূর করছি। এই দেখুন। হোমস এক টানে তার পরনের আলখাল্লাটা খুলে ফেলতেই আমরা সকলে বিস্মিত হয়ে দেখলাম তার বুকে একটা উল্কি। এই ধরনের উল্কি যারাই শহরের গণ্যমান্য ব্যক্তিদের গার্ড হিসেবে নিযুক্ত হয়, তাদের শরীরে বাধ্যতামূলক এই উল্কি আঁকতে হয়। থমাস এইবার সবিস্ময়ে 2 পা পিছিয়ে এসে বলল, লুইস, কিন্তু এর এই পোশাক কিভাবে? তাছাড়া ওকে এইভাবে মারলই বা কে? ফ্রস্ট্র্যাক মিস্টার থমাস। ওকে ওই মেরেছে যাতে ওর পোশাক পরে সে ভিতরে অনায়াসে যেতে পারে। এই কাজটা সে তোমায় বা লুইসকে দিয়েও করাতে পারত, কিন্তু পরম শত্রুর বিনাশ সে যে নিজের হাতেই করতে চেয়েছিল থমাস। আমার দৃঢ় বিশ্বাস, যখন তুমি ভিতরে গিয়েছিলে, প্রথমে ওকে হত্যা করে ওর ঘোড়ার পিঠে চাপিয়ে এই জঙ্গলে নিয়ে আসে। ঘোড়াটা একাই আসে, কারণ এই কাজে সে পটু। এরপর ফস্ট্র্যাক কাজ শেষ করে সকলে যখন লর্ডকে নিয়ে ব্যস্ত, সে চুপি সারে পরীক্ষার জলে ঝাঁপ দিয়ে ওই জঙ্গলে আসে এবং ওই ঘোড়াকে দিয়েই তার মুখটা থেঁতলে দেয়, যাতে ওকে পরে কেউ চিনতে না পারে। কিন্তু এই উল্কির বিষয়ে সে জানতো না। জানলে হয়তো অন্য ব্যবস্থা করতো সে। শেরিফ ম্যাক, লুইস সম্পূর্ণ নির্দোষ এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন। দোষী ইতিমধ্যে আমায় আর ওয়াটসনকেও মারার পরিকল্পনা করেছিল, কিন্তু পারেনি। এরপর হোমস আমার দিকে চেয়ে বলল, বেকার স্ট্রিটে তুমি আমার এই অদ্ভুত আচরণের কথা জিজ্ঞাসা করেছিলে না ওয়াটসন? কেন মিসেস অ্যালফেস্টারকে আমি নিজের পরিচয় ওয়াটসন আর তোমার পরিচয় হোমস দিয়েছিলাম? তার কারণ এই বদল। হ্যাঁ ওয়াটসন, কিভাবে সকলের সামনে সে গার্ডের পোশাক পরে থমাস সহ গোটা নিরাপত্তা রক্ষীদের বোকা বানিয়ে লর্ডকে ওই চিঠি পৌঁছে দেয়। এরপর পুরো দায় চলে যায় লুইসের ঘাড়ে। এদিকে ফ্রস্ট্র্যাক তারই পোশাক লুইসকে পরিয়ে দেয়। এটা প্রমাণ করতে চায় যে সে মারা গিয়েছে। এমনকি লুইস যে কিনা বেঁচেই নেই, সে আমাদেরও মারতে চেয়েছিল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু গোল বাঁধল ওই উল্কি এবং আমেরিকান ওয়ার্মব্লারের পায়ের খুরের এই চিহ্ন। আমার ধারণা ওয়াটসন, সে আমায় নয় বরং তোমায় মারতে এসেছিল। দূর থেকে হয়তো ফলো করছিল আমাদের সে। সম্ভবত আমাদের কথোপকথন তার কানে গিয়েছে। যাক সেসব, এইবার লর্ডের মৃতদেহ একবার পরীক্ষা করে আজই ওয়েস্টমিনস্টারের দিকে রওনা দেব আমরা। তবে শেরিফ, ফ্রস্ট্র্যাকের নিঃসন্দেহে সার্কাস পার্টির সাথে কোনো না কোনো যোগাযোগ নিশ্চয়ই রয়েছে। এই কথাটা আপনি এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন মিস্টার হোমস? প্রশ্ন করল স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাকডোনাল্ড। কারণ আমেরিকান ওয়ার্ম ব্লাড একমাত্র তার মালিকের কথা শোনে। ঘোড়ার এমন তীব্রতা, এমন গতি, এমন হিংস্রতা, এমন গুলি বাঁচিয়ে মালিককে রক্ষা করা, এইসব দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। সেই ঘটনার কথা আমারও খানিক মনে পড়ল বই কি। একটা দুর্ঘটনার কথা লন্ডন টাইমসে পড়েছিলাম, যে রিংলিং ব্রাদার্স সার্কাসে বেশ কিছু বছর আগে খেলা দেখাতে গিয়ে একজন মহিলা মারা গিয়েছিলেন, যার নাম মিস মার্থা হোয়াইট, যার সার্কাসের পোশাকি নাম ছিল দ্য কুইন অফ ডেথ। পার্সন, ওই দিন এমনই একটি কালো তেজিয়ান আমেরিকান ওয়ার্ম ব্লাডকে নিয়ে খেলা দেখাতে গিয়ে হঠাৎই সেই ঘোড়ার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলার শরীরের উপর একের পর এক খুরের আঘাত হানতে থাকে। ঘোড়ার পিঠে সেই সময় এক পুরুষ বসেছিল, মনে আছে? হ্যাঁ, আসল নাম জানি না, কিন্তু পোশাকি নাম ছিল গিবলার।
গিবলার দ্য কিং অফ সার্কাস। গিবলার ঘোড়া, হাতি কিংবা বাঘ, সিংহ এইসব নিয়ে মূলত খেলা দেখাতো। কখনো ঘোড়ার পিঠে চেপে আগুনের গোলার মধ্যে দিয়ে লাফ দেওয়া, কখনো হাতির পা বুকে নিয়ে শক্তি প্রদর্শন, কখনো বা হিংস্র বাঘ কিংবা সিংহকে পোষ মানিয়ে তার হাঁ হয়ে থাকা মুখের ভেতরে নিজের মুখ ঢোকানো, এইসব আর কি। মার্থা ছিল একজন দক্ষ জাগলার। এছাড়া গিবলারকেও অ্যাসিস্ট করত সে। সেই দিনও হাতে জ্বলন্ত বোতল নিয়ে লোফালোফি খেলছিল সে ওই ঘোড়ার সামনে। সেই সময় পিঠে বসেছিল গিবলার। হঠাৎ সেই ঘোড়া ক্ষিপ্ত হয়ে প্রথমে গিবলারকে মাটিতে আছাড় মেরে ফেলে এবং সমবেত দর্শকদের সামনেই মার্থাকে পা দিয়ে পিষে মারে। পুলিশ থেকে এই বিষয়ে তদন্ত হয়েছিল এবং জানা গিয়েছিল সেই সময় ওই ঘোড়াকে কোনো উত্তেজক বস্তু মানে ড্রাগস জাতীয় কিছু খাওয়ানো হয়। ঠিক শোয়ের আগে ঘোড়াটাকে গুলি করে মারার নির্দেশ দিয়েছিল সার্কাস কর্তৃপক্ষ। তোমার মনে আছে ওয়াটসন, ওই সময় রিংলিং ব্রাদার্সের 4 জন পার্টনার ছিল, ওদের নামগুলো তোমার মনে পড়ে? আমি খানিক মাথা চুলকে মাথাটা দুই দিকে নাড়িয়ে অসহায়ের মতো জবাব দিলাম যে আমার কিছু মনে পড়ছে না, কারণ ঘটনাটা বেশ কিছু বছর আগেকার। মগজ অস্ত্রে একটু সান্দাও হয়ে ওয়াটসন, ওটাতে তো জং পড়ে যাচ্ছে। যাই হোক, আমার প্রশ্নের উত্তর বোধহয় শেরিফ জানেন কি, তাই তো? সরাসরি স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাকের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুঁড়ে দিল শার্লক। প্রশ্নটা শুনে তিনি বলে উঠলেন, মিস্টার হোমস, আপনি ঠিক কি বলতে চাইছেন? মিস্টার উইলিয়ামস, মিস্টার পিটার হিগস, লর্ড হ্যামিংটন এবং মেয়র ফক ব্রাউন এরা প্রথম জীবনে প্রত্যেকে রিংলিং সার্কাসের সাথে যুক্ত ছিলেন, কিন্তু তাতে কি প্রুফ হয় মিস্টার হোমস? আমি কিছুই প্রমাণ করতে চেষ্টা করছি না। আজ সকালে ফরেন্সিক রিপোর্টটা যেটা আমার বাড়িতে পাঠিয়েছিলেন, আপনি নিজে সেটা ভালোভাবে লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, ওই তো বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু। কিন্তু সেই পোকাটা আসলে কি সেটা জানেন শেরিফ? কাঁকড়া বিছে। হ্যাঁ শেরিফ, একটা আস্ত কাঁকড়া বিছে যার দংশনে লর্ডের প্রাণ যায়। শেরিফ, সার্কাসের ঘটনাটা পরে কি হয়েছিল মনে আছে? না মনে থাকলেও আমি মনে করিয়ে দিচ্ছি। এরপর তো সেই আমেরিকান ওয়ার্ম ব্লাডকে মারার নির্দেশ ওই 4 জন পার্টনার দিয়েছিল। এখন তো তারা প্রত্যেকেই সমাজের বিভিন্ন স্তরের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বাদ সেধেছিল গিবলার। সে বলেছিল যে ঘোড়াকে এমন কিছু খাওয়ানো হয়েছে শোয়ের আগে যার ফলে সে পাগলা হয়ে যায়। পুরোটাই ছিল পরিকল্পনা মাফিক। আর সেই মিস মার্থা, তার সাথে তাদের কি শত্রুতা ছিল আমি বলতে পারি না, তবে চিঠির বক্তব্য অনুযায়ী ওই 4 জন ব্যক্তি, যাদের মধ্যে 3 জন মৃত, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওই মেয়েটির মৃত্যুর কারণ এবং সম্ভবত তাকে কোনোভাবে হেনস্থাও করেছে। শেরিফ, আর দেরি নয়, আপনার মোটরেই আমরা যাব এই মুহূর্তে ওয়েস্টমিনস্টার শহরের দিকে মেয়রের বাড়ি। এরপর একদিন সার্কাস থেকে গিবলার তার সেই ঘোড়াকে নিয়ে রাতের অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এরপর তাকে আর কোনো দিনও কোনো সার্কাসে দেখা যায়নি। আমার দৃঢ় বিশ্বাস ওই গিবলারের আসল নামই ফ্রস্ট্র্যাক। হ্যাঁ শেরিফ, গিবলার তার সঙ্গিনীর এই পরিকল্পিত হত্যার প্রতিশোধ নিয়ে চলেছে। যদি সময় মতো পৌঁছতে পারি তাহলে হয়তো ওয়েস্টমিনস্টারের মেয়র ফক ব্রাউনিকে বাঁচানো যেতে পারে। ফ্রস্ট্র্যাক একজন ঠান্ডা মাথার খুনি। সে পশুপ্রেমী এবং সে কোনো অবলা প্রাণীকে নিজের আয়ত্তে আনতে পারে। আমার ধারণা ওই কাঁকড়া বিছেও ওর আরেকটি পোষ্য। ঘোড়াটাকেও নিজের হাতে ট্রেনিং দিয়েছে। এটা সেই ঘোড়া যাকে ওই 4 জন মিথ্যে বদনাম দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। শেরিফ, গাড়ি বের করুন, আমরা এক্ষুনি যাব। 80 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে যখন আমরা ওয়েস্টমিনস্টার শহরে এসে উপস্থিত হলাম, তখন ঘড়িতে সময় জানান দিচ্ছে সন্ধে 7টা। গেটের মুখে দাঁড়িয়ে থাকা 2 জন প্রহরীর কাছে গিয়ে শেরিফ নিজের ব্যাজটা দেখিয়ে বললেন, আমি স্কটল্যান্ড ইয়ার্ডের শেরিফ ম্যাকডোনাল্ড, এবং ইনি হলেন লন্ডনের বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমস, আর উনি ওনার বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। মেয়ের জীবন বিপন্ন, তাই আমরা এত দূর ছুটে এসেছি। আচ্ছা, উনি কি রাতে ডিনার সেরে বিশ্রাম নিচ্ছেন? হ্যাঁ স্যার, উনি তো বিশ্রাম নিচ্ছেন। ওনাকে কি বলবো, আপনারা এসেছেন? না, ওনাকে বিশ্রাম নিতে দিন। নিশ্চয়ই সুরাপানে বড়ই ক্লান্ত বোধ করছেন। আমাদের এই 2 জনের তাদের ইউনিফর্মটা একটু চাই যে। আমাদের ইউনিফর্ম? কিন্তু কেন? সেই উত্তরটা না হয় পরেই পাবে।
ধরে নাও মেয়রের প্রাণ বাঁচানোর একটা শেষ চেষ্টা। তারা দুজনে নিজেদের ইউনিফর্ম খুলে দিতে শার্লক তার এবং আমাদের পোশাকটা, মাথার টুপিটাও তাদের দিয়ে বলল, এটা তোমরা পরে নাও এবং যা যা বলবো সেটা করো। আমাদের কি করতে হবে? তোমরা তোমাদের আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকো, আমি ইশারা করলেই বেরিয়ে আসবে। ঠিক আছে। দুজনের মধ্যে একজন গার্ড সম্মতিসূচক জবাব দিয়ে আরেকজন গার্ডকে নিয়ে মেয়রের বাড়ির বাগানের দিকে যে সামান্য ঝোপঝাড় রয়েছে তার আড়ালে চলে গেল। তারা চলে যেতেই এইবার শার্লক শেরিফের উদ্দেশ্যে বলল, আপনি গাড়িটা নিয়ে বাড়ির পিছনের দিকে মেয়রের ঘরের ঠিক নিচে হেডলাইট বন্ধ করে অপেক্ষা করুন। ও আজ আসতে পারে। আজ রাতে মৃত্যুর শেষ কামড় সে বসাবে। মিস্টার হোমস, আপনি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছেন এই কথাটা? তবে এখনো দুটো প্রশ্নের উত্তর রয়ে গেল। সব জায়গায় সে মার্শালের নাম কেন করত? আর হ্যাঁ, চিঠিতে সরকারি শিলমোহরটা সে লাগাতই বা কি করে? হোমস এই কথার উত্তরে আরো একটি অদ্ভুত প্রশ্ন করল। সার্কাসে সেই গিবলারের মুখ আজ পর্যন্ত দেখেছেন শেরিফ? আমি যতদূর জানি আমি কেন, কেউই দেখেনি। কারণ সে সব সময় একটা মুখোশ পরে স্টেজে উঠত, নিজেকে সব সময় আড়ালে রাখত। কেউ কখনোই তাকে দেখেনি, শুধু তার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছে। একবারও ভেবে দেখেছেন গিবলার সবসময় মার্শাল জেমসের নাম কেন করত? শুধুই কি মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্য? সে কোথা থেকে সরকারি শিলমোহর পেত? এই ভিক্টোরিয়ান যুগে সরকারি শিলমোহর কোনো এক ফেরারি মানুষের পক্ষে কি সম্ভব? না, সেটা তো বাকিটা নিজেই দেখতে পাবেন, সময় উপস্থিত হয়েছে। হঠাৎ শার্লক মাটিতে কান পেতে কি যেন শুনতে লাগলো। খানিক পরে উঠে দাঁড়িয়ে বলল, গেট ইউর পজিশন শেরিফ। আমি তার ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পাচ্ছি। সময়টা রাত 8টা। ওয়েস্টমিনস্টার শহরের বুকে জমে থাকা থকথকে একরাশ সাদা কুয়াশা ছিঁড়ে টকবক করতে করতে ছুটে আসছে একটি কালো তেজিয়ান ঘোড়া। মেয়রের বাড়ির সামনে আসতেই সে রাশ টেনে ঘোড়াটা দাঁড় করালো। বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে 2 জন সশস্ত্র গার্ড। সে সামনে গিয়ে অভিবাদন করে জানালো, গুড ইভিনিং, আমি মার্শাল জেমস কার্টারের কাছ থেকে এসেছি। মেয়রের জন্য একটি চিঠি রয়েছে। গার্ড দুজন যে আমি এবং হোমস সেটা বোঝার উপায় নেই, কারণ আমাদের দুজনের মুখ অন্ধকারে তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই রক্ষে। হোমস গলার স্বর খানিকটা ভারী করে প্রশ্ন করল, মার্শালের তরফ থেকে জরুরি বার্তা? তাহলে তো আমাকে ভেতরে যেতেই হবে। মেয়র তার নিজের ঘরেই রয়েছেন, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। শার্লক আমার দিকে ইশারা করতেই আমি হাত নেড়ে ঝোপে লুকিয়ে থাকা 2 জন গার্ডকে ইশারা করলাম। ততক্ষণে হোমস ওই বার্তাবাহককে নিয়ে মেয়রের ঘরের দিকে চলে গিয়েছে। আমি তাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে বলে নিজেও ওদের অনুসরণ করলাম। আমি আগেই লক্ষ্য করেছিলাম যে সেই বার্তাবাহকের মুখটা কাপড় দিয়ে আড়াল করা। পা টিপে টিপে ওপরের ঘরে পৌঁছে একটি থামের আড়ালে নিজেকে আড়াল করলাম। শার্লক মেয়রের ঘরের সামনে গিয়ে 2 বার টোকা দিল। ঘরের ভেতর থেকে ভেসে আসছে মেয়রের নাক ডাকার শব্দ। আবারও শার্লক দরজায় 2 বার টোকা দিল। এইবার নাক ডাকার শব্দ বন্ধ হল। বুঝতে পারলাম মেয়রের ঘুম ভেঙেছে। সে দরজা খুলে বাইরে আসতেই শার্লক বলল, এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার জন্য মার্শালের তরফ থেকে একটি চিঠি এসেছে। ঢুলু ঢুলু চোখে মেয়র বলে উঠল, এত রাতে এমন রসিকতার মানে কি? আমার রাতের ঘুমের 12টা বাজিয়ে কোন রাজকার্য উদ্ধার করতে চাইছে সে? কই দেখি চিঠিটা। লোকটা তার গায়ে জড়ানো পুলোভারের পকেট থেকে চিঠিটা বার করতেই শার্লক সেই চিঠিটা ছো মেরে এক প্রকার ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলল। মাটিতে ফেলতেই সেই চিঠির মধ্যে কি যেন একটা নড়ে উঠল। শার্লক তার পায়ের জুতো দিয়ে সেটাকে বারবার লাথি মারতে লাগলো। লোকটা এইবার যেন খানিক ভয় পেয়েছে। সে 2 পা পিছিয়ে আসতেই থামের আড়াল থেকে বেরিয়ে এসে এইবার আমি বন্দুক তাক করে ধরলাম তার পিঠে। শার্লক এরপর মাটি থেকে চিঠিটা কুড়িয়ে এনভেলপ খুলতেই একটা কাঁকড়া বিছের থ্যাতলানো শরীর টুক করে খসে পড়ল মাটিতে। মেয়রকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই শার্লক বলে উঠল, মেয়র, এই লোকটা আপনাকে মারতে এসেছিল। এর আগেও সে আপনাদের 3 জনকে শেষ করেছে। আপনি ছিলেন তার শেষ টার্গেট।
উত্তরে মেয়র কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় লোকটা একটা পা আমার পায়ের তলায় মুহূর্তের মধ্যে গলিয়ে দিয়ে এক হ্যাঁচকা টানে আমায় মাটিতে ফেলে দিল। বন্দুকটা ছিটকে পড়ল মাটিতে এবং সাথে সাথেই সে জানলার দিকে দ্রুততরে এগিয়ে গিয়ে কাঁচের জানলা ভেঙে ঝনঝন শব্দ করে নিচে লাফ দিল। নিচে তখনও আমাদের পোশাক পরা দুইজন গার্ড তাকে মাটিতে পড়তে দেখে এগিয়ে গেল এবং তখনই সে একটা ব্যঙ্গের হাসি হেসে বলে উঠল, তাহলে তুমি শার্লক আর এই যে ওয়াটসন, তোমরা আমার জন্য ফাঁদ পেতেছিলে, কিন্তু আমায় ধরা যে এত সোজা নয়। সে মুখে একটা তীক্ষ্ণ শীষ দিতেই দূরে দাঁড়িয়ে থাকা কালো ঘোড়াটা চিহি শব্দ করে ডেকে উঠে ছুটে গেল তার দিকে। হাতে ধরে থাকা কোল্ড রিভলভার দিয়ে ঘোড়ার পায়ে গুলি চালালো। ঘোড়াটা বিকট স্বরে একবার দেখে উঠে মাটিতে হুমড়ি খেয়ে পড়ল, আর ঠিক তখনই মোটর গাড়িটা নিয়ে হাজির হলেন শেরিফ। 5 জন তাকে ঘিরে উদ্যত বন্দুক তাক করে দাঁড়িয়ে রইলাম। শার্লকের পোশাক পরিহিত গার্ডের দিকে চেয়ে সে ব্যক্তিটি দাঁত কিড়মির করে বলে উঠল, হোমস, কাজটা তুমি ভালো করলে না। ওরা আমার মার্থাকে শেষ করেছে। রাতের পর রাত তারা তাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। মার্থা গরিব ঘরের মেয়ে, তাই সে কাউকে কিচ্ছু বলতে পারেনি। মার্থাকে আমি ভালোবাসতাম, তাই তার মৃত্যুর প্রতিশোধ নিতে এত দূর আসতে বাধ্য হয়েছি। এইবার শার্লক গার্ডের পোশাক খুলে ফেলে তার দিকে তাকিয়ে বলল, শার্লক ওদিকে নয়, বরং এদিকে আছে। আমি সেই অধম শার্লক হোমস যাকে তুমি মারতে চেয়েছিলে। একটা ছোট্ট নাটক মঞ্চস্থ করেছি আমি। সেই রতবদলের খেলা মার্শাল জেমস কার্টার ওরফে গিবলার ওরফে ফ্রস্ট্র্যাক। সমাজের চোখে তুমি ফ্রস্ট্র্যাক, একজন অপরাধী। সার্কাসের দলে তুমি ছিলে গিবলার, দ্য কিং অফ ডিসগাইজ। কিন্তু তোমার আসল পরিচয় যে মার্শাল জেমস কার্টার। মার্শাল, তুমি প্রথম জীবনে সার্কাসে কাজ করতে, যেই সার্কাসে 4 জন পার্টনার ছিল। মার্থা তোমায় সব কথা বলেছিল, কিন্তু তুমি চেয়েছিলে শোয়ের শেষে তোমার এবং মার্থার একটা অ্যাক্টের মাধ্যমে সমস্ত ঘটনা নাটকীয়ভাবে দর্শকদের সামনে তুলে ধরার। কিন্তু তারা সেটা জেনে গিয়েছিল এবং তাই তোমারই পোষ্য ঘোড়ার খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অপ্রকৃতিস্থ করে তুলে তাকে দিয়েই মার্থাকে খুন করায়। তুমিও তাই লুইসকে মেরে তার ছদ্মবেশে লর্ডকে হত্যা করলে। তুমি বোধহয় ভেবেছিলে যে এইবারও একজন গার্ড ভিতরে মেয়রের কাছে গিয়ে তোমার আগমন বার্তা জানাবে এবং সেই সুযোগে তুমি দ্বিতীয় গার্ডকে মেরে তার পোশাক পরে মেয়রকে শেষ করবে। আমি নিজে যে তোমায় নিয়ে যাব সেটা বোধ করি তোমার কল্পনাতেও আসেনি। আসলে গার্ডের ছদ্মবেশ না নিলে যে আমার প্ল্যান সফল হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ ছিল, কারণ আমি আমার কাজ নিজে করতে পছন্দ করি, কারোর উপর ভরসা করতে পারি না। মার্শাল, সার্কাস ছাড়ার পর তুমি আর্মিতে জয়েন করলে এবং হয়ে উঠলে মার্শাল। দেশের চোখে তুমি একজন সেনানায়ক, কিন্তু আসলে তুমি একজন অপরাধী। ততক্ষণে মেয়রও নিচে নেমে এসেছেন। শার্লক শেরিফ ম্যাককে উদ্দেশ্য করে বলল, এই ঘটনায় একজন নয়, বরং 2 জন অপরাধী। মার্থার কেস ফাইল রিওপেন করার সময় এসেছে। মেয়র, আপনি নিজেও যে অপরাধী সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আমি জানি লন্ডন শহরের কুইন ভিক্টোরিয়ার অর্ডার ছাড়া আপনাকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু যদি এই কেস নিয়ে কাটাছেঁড়া হয়, যদি প্রকাশ্য দিবালোকে আপনাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তাহলে কি সেটা মোটেই সুখকর হবে? তার চেয়ে বরং কোঅপারেট করুন। মেয়র এবং মার্শালকে যখন হাত কড়া পরিয়ে মোটরে নিয়ে যাওয়া হলো, তখন সকাল হয়ে এসেছে। আমি শার্লককে জিজ্ঞেস করলাম, সবই তো হলো, কিন্তু ওই চিঠিতে রক্ত, সেটা কার ছিল? ভিকটিমের। ভিকটিমের? হ্যাঁ ওয়াটসন, সে এক এক করে কাঁকড়া বিছে দিয়ে খুন করা তো ঠিকই, কিন্তু সে গার্ডকে মেরে তার পোশাক পরে নিজের হাতেই সেই চিঠি পৌঁছে দিত। ওই গার্ডের রক্ত সে সংগ্রহ করে সেটা দিয়েই চিঠি লিখত এবং তার টার্গেটকে পাঠাতো। সে না হয় বুঝলাম, তাহলে প্রথম যাকে সে খুন করেছিল তাকেও কি ওই রক্তাক্ত চিঠি পাঠিয়েছিল? হ্যাঁ, তবে প্রথম রক্তটা তার নিজেরই ছিল। যতই হোক, এ যে এক রক্তাক্ত জিজ্ঞাসার কাহিনী ওয়াটসন, যার শুরুটা রক্ত দিয়ে এবং শেষটাও সেই রক্ত দিয়েই। এবার তাহলে কোথায় যাবে শার্লক? আপাতত মিসেস অ্যালফ্রেস্টারের বাড়ি। তাকে জানাতে হবে যে তার স্বামী নির্দোষ। তাছাড়া মৃত্যুর খবরটাও তো জানাতে হবে নাকি?
এরপর আমার ওভারকোটটা নিয়ে কফি খেয়ে একেবারে বাড়ি ফিরবো না হয়, কি বলো হে? আমি সহাস্যে বলে উঠলাম, অতি উত্তম প্রস্তাব।